আচ্ছা, তো জাভার হচ্ছে আমরা যেসব ডেটা টাইপ আমরা সি তে পড়ে আসছি সেম ধরনের ডাটা টাইপই আছে, ওখানেও ছিল, এখানেও আছে, কিন্তু এখানে একটু ক্লাস মানে স্পেসিফিকেশন গুলো আলাদা। যেমন প্রিমিটিভ আর নন প্রিমিটিভ, প্রিমিটিভের মধ্যে পড়ে হচ্ছে ক্যারেক্টার, বুলিয়ান, বাইট, শর্ট, ইন্টিজার, লং, ফ্লোট, ডাবল এইগুলা। আর নন প্রিমিটিভ এর গুলার মধ্যে পড়ে হচ্ছে তোর স্ট্রিং, অ্যারে, অবজেক্ট, ইন্টারফেস আর ক্লাস। এখন প্রিমিটিভ আর নন প্রিমিটিভ এর মধ্যে মেইন পার্থক্য হচ্ছে প্রিমিটিভ গুলা অ্যাকচুয়াল ডাটাটাকে হোল্ড করে। মনে কর এক্স ইকুয়ালস টু থ্রি, থ্রি একটা ডাটা, এই ডাটাটা আমার এক্স এর মধ্যে হোল্ড করতেছে। কিন্তু নন প্রিমিটিভ যেগুলো এগুলো হচ্ছে আর কি জাভায় তো লোকেশনটা হিসেবে সেভ থাকে। লাইক একটা অ্যারে, অ্যারে মনে কর 5 ঘরের একটা অ্যারে ইন্টিজারের। তো আমি যদি প্রথম ঘরের অ্যাড্রেসটা জানি, আমি অবশ্যই পরের 4টার অ্যাড্রেসও জানবো, কারণ আমার একটা অ্যাড্রেসের পরে এক যোগ করলে হচ্ছে পরেরটা পাওয়া যায়, এরকম করে। তো নন প্রিমিটিভ গুলা আর প্রিমিটিভ গুলার পার্থক্য এতটুক জায়গায়। আচ্ছা, এরপরে হচ্ছে ওই পেজটা তো শেষ। আচ্ছা, আমাদের এই কি বলে ডাটা টাইপস এর মধ্যে যেমন আছে বাইট, বাইট সবচেয়ে ছোট তোর সংখ্যা রাখার জন্য, তারপরে আছে শর্ট, একটু বড়, তার থেকে বড় হচ্ছে ইন্টিজার, তার থেকে একটু বড় লং। এরকম করে আমরা যেভাবে সি তে ডিক্লেয়ার করতাম সেম ভাবে। পার্থক্য একটা জায়গায় আছে, সেটা হচ্ছে তোর ফ্লোট আর ডাবলের ক্ষেত্রে। জাভাতে বাই ডিফল্ট যে কোনো দশমিক নাম্বার তোর সেভ হয় হচ্ছে ডাবলের মাধ্যমে। মনে কর তুই যদি আহ কোন একটা ভ্যালু তুই সেভ করবি, সেটা হচ্ছে ডাবলে সেভ হয়। হ্যালো 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 হ্যালো, হ্যালো। হ্যাঁ বল। কথা কি শোনা যায় না? এতক্ষণ ধরে বলতেছি। না, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। এতক্ষণ ধরে বলতেছি শোনা যায়। তোর ভয়েস একটু ভাঙা ভাঙা আসতেছিল, এই জন্য বারবার ডাকতেছিলাম। আমার আয়সা ভাঙা ভাঙা আসতেছে। একটু তো ভাঙা ভাঙা আসতেছে, আমার তেমন ভাঙতেছে না, বাট বোঝা যাচ্ছে আর কি। হ্যাঁ, আমি ফার্স্টের থেকেই বললাম না যে ওর ভয়েস আজকে ভাঙা ভাঙা আসতেছে। তো ফোনে ঠিক ছিল, পিসিতে এরকম ভাঙা ভাঙা লাগতেছে, অনেক বাতাস আসতেছে সাথে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নয়েজ সাপ্রেশন। নয়েজ সাপ্রেশনটা অন করে দেখি তাহলে। এখন দেখ তো আসে নাকি। বেটার আগে আচ্ছা, একটু ঠিক আছে, হ্যাঁ। না তুই যেটা বললি ডাবল আর ফ্লোট, ওটা কি ইন্টিজার আর ডাবল না মানে float? না, ডাবল আর ডাবল, ফ্লোট সেম। ডাবল আর ফ্লোট সেম, দশমিকে হ্যাঁ, ইনপুট করে, কিন্তু জাভার ক্ষেত্রে জাভা বাই ডিফল্ট হচ্ছে ডাবলে ইনপুটটা করে। কোনো দশমিক নাম্বার যদি দেখে ওটারে ডাবল হিসেবে কাউন্ট করে। তো তুই যদি ফ্লোট নিতে চাস সেই ক্ষেত্রে তোর স্পেসিফিকলি একটা এফ দিতে হবে ওই এইটা শেষ। এই যে দেখ, এই যে দেখ ফ্লোট F1, এটার পর একটা এফ দিছি যাতে 9 এর পরেই শেষ হয়ে যায়। আমি যদি এখানে ফ্লোট F1 দিয়ে যদি 8.9 দিয়ে রাখা দিতাম, এফটা যদি না দিতাম, এরপরে 0 0 0 0 0 কতগুলা জিরো থাকতো, আর বাই ডিফল্ট জিরো গুলা বসায় দিত জাভা। জাভা কম্পাইলার এই কাজটা করে। তো এটা হচ্ছে একটা প্রবলেম। এর জন্য হচ্ছে আমরা ফ্লোট দেওয়ার সময় এফ দিয়ে দিব। ডাবলের ক্ষেত্রে লাস্টে ডি দেওয়া যায়, কিন্তু এটা দেওয়ার প্রয়োজন নেই। কারণ কি, কারণ হচ্ছে জাভা ডিফল্টেই হচ্ছে তো ডাবল দিয়ে সেভ করে। এই জন্য ফ্লোট নেওয়ার সময় লাস্টে একটা এফ দিতে হয়। বুলিয়ান তো নর্মাল, ক্যারেক্টারও নর্মাল, স্ট্রিংও নর্মাল। পার্থক্য কোথায়? অ্যারের ক্ষেত্রে। অ্যারেতে আমরা যখন সিটা করতাম তখন আমরা কি করতাম, ডাটা টাইপ দিতাম, অ্যারের নাম দিতাম, তারপরে এই যে বক্সটা দিয়ে বক্সের ভিতরে হচ্ছে সাইজ দিতাম। তো আমরা যদি সাইজ না দিয়ে করতে চাই, মনে কর আমরা কোডের মধ্যে ইনপুট দিয়ে দিব, সেই ক্ষেত্রে আমাদের আগে ডাটা টাইপ দিতে হবে, দেন এই এটা কি বলে থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে যে অ্যারের নাম দিব সেই নামটা, দেন ইকুয়াল দিয়ে আমরা ভ্যালুগুলো সেট করে দিতে পারি। আর যদি আমরা ওই যে সাইজ দিয়ে নিতে চাই যে 5 ঘরের একটা অ্যারে বানাবো, সেটা আবার একটু অন্যরকম, সেটার ক্ষেত্রে অবজেক্ট তৈরি করে নিতে হবে, এটাতে পরে আসবো। আচ্ছা, এখন পাবলিক, আমরা অনেক জায়গায় পাবলিক দেখি। পাবলিকটা কি? পাবলিক হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। তো এরকম অ্যাক্সেস মডিফায়ার অনেকগুলো আছে। অ্যাক্সেস মডিফায়ার মানে অনেকগুলো বলতে 4টা অ্যাক্সেস মডিফায়ার আছে: পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড আর ডিফল্ট। এক একটা কাজ এক এক রকম, এটা যখন আমরা ওপি দেখবো তখন বুঝাই দেব। ক্লাস, ক্লাস কি? ক্লাস হচ্ছে কি একটা কি বলে এনক্লোজার, যেটার মধ্যে ও মানে কি বলবো আহ মানে একটা সেট অফ কোড টাইপ ডিফাইন করে, না টাইপ না ডিফাইন না করে, সোজা না, কথা। টাইপ ডিফাইন করে এই না। কে বলছে টাইপ ডিফাইন টাইপ না? ডিফাইন। আচ্ছা, টাইপ ডিফাইন দিয়ে আচ্ছা, কি বুঝাচ্ছিস তুই বল।
টাইপ ডিফাইন দিয়ে বুঝেছি, ধর তোর এই ক্লাসটা বেসিক্যালি ওপিতে ইউজ হয় ধর সেপারেট করার জন্য। একটা ক্লাসের আন্ডারে তুই আসলে কি কি রাখবি, যেমন হ্যাঁ ওইটাই আমি টেস্টার বলতে চাচ্ছি। ক্লাস, না, ডিজাইন হ্যাঁ ক্লাস। এটা হচ্ছে তোর একটা মানে এটার আন্ডারে এক ধরনের কোড থাকে যেটা আমরা বারবার মনে কর ইউজ করতে পারি। আমরা বারবার ইউজ করার জন্য একটা সেট অফ কোড আমরা আগে থেকে লিখে রাখবো, সেট অফ ইনস্ট্রাকশন, যেটা আমরা চাইলে আমরা ইউজ করতে পারবো। এই ক্লাসের আন্ডারে কি কি থাকতে পারে? ক্লাসের আন্ডারে তোর মেথড থাকতে পারে, কনস্ট্রাক্টর থাকতে পারে, বিভিন্ন জিনিস থাকতে পারে, ভেরিয়েবলস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। ক্লাসটা পাবলিক আর ক্লাস এই জিনিসটা আরেকবার একটু রিপিট কর না। পাবলিক হচ্ছে তোর অ্যাক্সেস মডিফায়ার, যে আমার যে ক্লাস বা অবজেক্ট বা ভেরিয়েবল এটা কারা অ্যাক্সেস করতে পারবে। অ্যাক্সেস মডিফায়ার দিয়ে বোঝা যাচ্ছে কারা অ্যাক্সেস করতে পারবে। পাবলিক দিয়ে তারা ইউজ কথা করতে খুবই পারবে। খুবই ভাঙা, কিছুই বোঝা যাচ্ছে না, খুবই এই কেমন আসলে জানি মানে ভাঙতেছে, আমিও ডিশ শুনতেছি যেমন একটু আগে। ঝিরঝির ঝিরঝির করে না, তোর ভয়েস আচ্ছা ওরকম দাঁড়া তো, করতেছে ঝিরঝির ওয়েট ঝিরঝির। ওয়েট ওয়েট। হ্যাঁ দেখা। আচ্ছা তো প্রবলেমের কারণে যেখানে ছিলাম সেটা হচ্ছে কি পাবলিক আর ক্লাস। পাবলিক তো বললাম, পাবলিক হচ্ছে একটা অ্যাক্সেস মডিফায়ার যেটার কাজ হচ্ছে আমাদের কি করা। আচ্ছা মানে এই ক্লাসটা, যে কোনো ক্লাস অথবা ভেরিয়েবল অথবা কোনো মেথড অথবা কোনো কনস্ট্রাক্টর কে ইউজ করতে পারবে, কোথা থেকে ইউজ করতে পারবে, এইটার ইনস্ট্রাকশনটা হচ্ছে এই অ্যাক্সেস মডিফায়ারের কাছে থাকে। পাবলিক মানে কি? পাবলিক মানে আমরা নর্মালি কি জানি, কোনো কিছু পাবলিক করা মানে হচ্ছে সবাই অ্যাক্সেস করতে পারবে। এখানেও সেম, পাবলিক মানে হচ্ছে সবাই অ্যাক্সেস করতে পারবে। এরকম করে প্রাইভেট আছে, যেটা প্রাইভেট হচ্ছে তুই নিজে অ্যাক্সেস করতে পারবি, মানে নিজের ক্লাস নিজে সবাই অ্যাক্সেস করতে পারবে, কিন্তু ক্লাসের বাইরে কেউ অ্যাক্সেস করতে পারবে না। এটা হচ্ছে প্রাইভেট। আরো দুইটা আছে, ডিফল্ট আর হচ্ছে প্রোটেক্টেড। এগুলা আপাতত না, আপাতত আমরা ওপি তে যখন যাব তখন শুরু করবো এগুলা। আর ক্লাস, ক্লাস হচ্ছে তোর একটা ক্লাস, একটা অ্যাক্সেস মডিফায়ারের কাজটা কি? অ্যাক্সেস মডিফায়ারের কাজ হলো মানে আমি কোডটাকে, কোথায় কি অ্যাক্সেস হ্যাঁ করতে কাকে পারবো? কতটুকু অ্যাক্সেস দিবি, কোন ক্লাসকে কতটুকু অ্যাক্সেস দিবি, এরকম। যেমন যেমন আজকের এই না থাক, আজকের ঘটনা না উঠাই। তো ক্লাসের কাজ কি? ক্লাসের কাজ হচ্ছে তোর একটা কোডের অংশকে আলাদা করে ফেলা, যে অংশটা আমার বারবার ইউজ করতে পারবো আমরা। যেমন মনে কর আমি একটা ইউনিভার্সিটি সিস্টেম ডিজাইন করব, যে আমার কতজন স্টুডেন্ট আছে, তারা এনরোল করবে, কে কোন ডিপার্টমেন্টে যাবে, সেগুলো হচ্ছে কি বলে এই সিস্টেমটা হচ্ছে দেখবে। তো এমন একটা সিস্টেম ডিজাইন করব। তো এখন ধর আমি কিন্তু চাইলে S1 দিয়ে একটা স্টুডেন্ট দিতে পারি, তারপরে S1 এর আইডি দিতে পারি, S1 এর নেম দিতে পারি। আবার আরেকজন স্টুডেন্ট আসলে S2 এর নাম দিতে পারি, স্টুডেন্ট দিতে পারি, আইডি দিতে পারি। এখন মনে করি এরকম করতে করতে তো আমার ইচ্ছা মতো আমি যত স্টুডেন্ট তত স্টুডেন্ট নিতে পারবো, আমার যতক্ষণ না স্টোরেজ শেষ হয়। সেম ভাবে ওই প্রথম স্টুডেন্ট যে S1 ছিল, সে কোন ডিপার্টমেন্ট নিবে, সেই ডিপার্টমেন্ট ওয়াইজ হচ্ছে তার একটা আইডেন্টিটি থাকবে। যেমন মনে কর আমাদের ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু মিডল একটা নাম্বার দেয়, যে 15 হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের জন্য, 15। তো এরকম করে, তো এগুলো আমার তো ইনফরমেশন কার সাথে বিলং করে, যে হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টে যাবে। এই সেম ইনফরমেশন কি যে সফটওয়্যারে যাবে তার সাথে বিলং করবে? সফটওয়্যারের মাঝখানে কিন্তু 15 নাই, ওটা মানে কত জানি 32 মেবি, জানি না, কিছু একটা হবে। তো এত মানে এটা কিন্তু একটা নতুন ভেরিয়েবল, এই 15 রাখতেছি আমি সিএসসি এর আন্ডারে, আর সফটওয়্যারটা রাখতেছি আরেকটা ভেরিয়েবলের আন্ডারে। আমি কি কখনো দুইটা একই ভেরিয়েবলের আন্ডারে রাখতে পারবো? না। পারবো না। তো আমার কি করতে হবে? আমার দুইটা ক্লাস ডিজাইন করতে হবে। দুইটা ক্লাসের আন্ডারে একটা একটা ক্লাস হয়ে যাবে মনে কর সিসি ডিপার্টমেন্ট, একটা ক্লাস হয়ে যাবে তোর সফটওয়্যার ডিপার্টমেন্ট। এখন আমার এই আলাদা করে লাভটা কি হলো? আলাদা করে লাভটা হলো আমি যদি একবার ডিফাইন করে দিই যে সফটওয়্যারে আসবে তার মাঝখানের আইডিটা এতটুক হবে, যে সিএসসি তে আসবে তার হবে 15, যে সফটওয়্যারে যাবে তার হবে আরেকটা। এটা যদি আমি ডিফাইন করে রাখি, আমার কি প্রত্যেকবার বারবার দেওয়ার প্রয়োজন আছে যে এর আইডির মধ্যে এত নাম্বার থাকবে, এর আইডির মধ্যে মানে S1 এর থাকবে এইটা, S2 এর থাকবে এইটা? আমি জাস্ট বইলা দিতে পারবো যে S1 বিলং করে হচ্ছে সিএসসি ক্লাসে, S2 বিলং করে সফটওয়্যার ডিপার্টমেন্টে, এরকম আমি বলে দিতে পারবো। এই ডিপার্টমেন্ট মানে সফটওয়্যার একটা ক্লাস থাকবে, সিএসসি একটা ক্লাস থাকবে। তো এই ক্লাসগুলো দিয়ে আমি হচ্ছে ডিফাইন করে দিতে পারবো যে আমার এর আইডির মধ্যে এতটুক যাবে। তো আমার কাজ কমে গেল। এতটুক বুঝছিস না মাশফিক? বুঝতে পারছি। এখন এই ক্লাসটা কি তোর একটা স্ট্রাকচারের মতো? হ্যাঁ, ক্লাসটা একটা স্ট্রাকচারের মতো। আমরা সি তে স্ট্রাকচার শিখছি কাইন্ড অফ ওইরকম, কিন্তু এটার সাথে অনেক পার্থক্য আছে। যেমন তুই স্ট্রাকচারে কিন্তু মনে কর কয়েকটা ভ্যারিয়েবল আমরা ক্রিয়েট করে রাখতাম, মনে আছে? তারপর ওই স্ট্রাকচারের
ডাটা টাইপে আমরা কয়েকটা আরো ভ্যারিয়েবল বানাইতাম, যে স্ট্রাক্ট, তারপর ওই ভ্যারিয়েবল নাম দিয়া একটা নতুন ভ্যারিয়েবল বানাইতাম, মনে পড়ে? তো এখানেও ক্লাসের নাম দিয়ে আমার অবজেক্ট বানাইতে হবে, যে অবজেক্ট গুলো ওই ক্লাসের সাথে বিলং করবে, আর ওই প্রত্যেকটা অবজেক্ট ওই ক্লাসের আন্ডারে যত ভেরিয়েবল, যত কনস্ট্রাক্টর, যত মেথড যা যা আছে সবকিছু অ্যাক্সেস করতে পারবে। এটা কি এখন প্রোক 3 নামের ক্লাস টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলি নাকি? না, ক্লাস টাইপের ভেরিয়েবল না, ক্লাস হচ্ছে এই, মানে এটা দিয়ে এই লাইনটা দিয়ে বুঝাচ্ছি, আমার ক্লাসটা হচ্ছে পাবলিক, আর আমার ক্লাসের নাম হচ্ছে প্রোক 3, ক্লাসের নাম হচ্ছে প্রোক 3, আর এটার আন্ডারে যা যা আছে সেটা হচ্ছে প্রোক 3 এর আন্ডারে। যেমন এখানে একটা মেথড আছে, মেইন মেথড, আমরা কিন্তু যে মেইন লিখি যেটা, ওটাও কিন্তু একটা মেথড, এটাতে আমরা বলি মেইন মেথড, বুঝছস? আমাদের প্রোগ্রাম কিন্তু জাভাতেও রান করবে, এই মেইনের মধ্যে যা থাকবে শুধু ততটুকু রান করবে। আমার মেইন মেথডটাও কোনো একটা ক্লাসের আন্ডারে থাকতে হবে, মনে করে একটা নাম দিতে পারি, সেটা আমাদের ইচ্ছা, আমরা যে নাম দিতে পারি, কিন্তু ক্লাসের নাম অলওয়েজ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করাটা এটা নিয়ম না, মানে এটা ভুল হবে না, যে প্রোগ্রাম করলে ভুল হবে, বাট কনভেনশনাল নিয়ম অনুযায়ী ক্লাসের নাম বড় হাতের দিয়ে লিখতে হয়, মেথডের নাম ছোট হাতের দিয়ে লিখতে হয়। এতটুকু বুঝছস? আচ্ছা, তুই একটু আগে যেটা বলতেছিলি, ওই যে সিএসসি ডিপার্টমেন্ট আর সফটওয়্যার ডিপার্টমেন্ট আলাদা আলাদা ক্লাস হবে হ্যাঁ, না? স্টুডেন্ট ক্লাসের মধ্যে ওই সিএসসি ডিপার্টমেন্ট আর সফটওয়্যার ডিপার্টমেন্ট থাকবে? এরকম দেখ, আমি যদি বলি যে স্টুডেন্ট তো সব মানুষ, তাই না? হ্যাঁ, তো একটা ক্লাস থাকবে হিউম্যান, যে সব স্টুডেন্টই মানুষ। এখন ওই হিউম্যান থেকে একটা ক্লাস হইতে পারে স্টুডেন্ট, হ্যাঁ, স্টুডেন্ট, আর একটা হইতে পারে মনে কর বিজনেসম্যান, নন স্টুডেন্ট। নন স্টুডেন্ট হওয়া ভালো কথা, নন স্টুডেন্ট। তারপর ওইটার স্টুডেন্টের, নন স্টুডেন্ট আপাতত বাদ দিলাম, মনে কর স্টুডেন্টের আন্ডারে কি থাকতে পারে, তোর ভার্সিটি ওয়াইজ থাকতে পারে, যে ডিআইইউ স্টুডেন্ট, ডিআইইউ স্টুডেন্ট হ্যাঁ, আরেকটা ক্লাস থাকতে পারে, আর মনে কর আরেকটা থাকলো সিটি ইউনিভার্সিটি স্টুডেন্ট, দুইটা অবজেক্ট হ্যাঁ। হইলো। এখন ডিআইইউ স্টুডেন্টের মধ্যে কি থাকতে পারে? দুটো অবজেক্ট কেমনে হইলো? ডিআইইউ স্টুডেন্ট অবজেক্ট? হ্যাঁ, এইটার অবজেক্ট স্টুডেন্টের মধ্যে কেন ভাগ থাকতে পারে না, যে আমার একটা হবে ডিআইইউ স্টুডেন্ট আর একটা হবে এই যে সিটি ইউনিভার্সিটি স্টুডেন্ট। সিটি ডিআইইউ স্টুডেন্টের মধ্যে আবার ভাগ থাকতে পারে, যেটা হচ্ছে মনে কর তোর সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, বিবিএ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আবার হচ্ছে তোর কি বলে ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। সফটওয়্যার ডিপার্টমেন্টের স্টুডেন্ট, এরকম আলাদা থাকতে পারে, এরকম এখন থাকতে পারে। কখন কখন তুই যে বলিস সিএসসি বিবিএ সফটওয়্যার এই তিনটাই ক্লাস, এখন এটা ক্লাস হবে না মেথড হবে, এটা কেমনে বুঝবো? অবশ্যই ক্লাস হবে, আমরা তো মেথডে যাই নাই। মেথডের কাজ কি? মেথডের কাজ হচ্ছে মেথড বলে দেয় যে আমাদের হচ্ছে এটা এটা করা লাগবে, আমাদের এইটা করো ওইটা করো। মেথডের মানে হচ্ছে কি, আমার কোনো একটা করার নিয়ম, মেথড মানে হচ্ছে একটা প্রসেস, মেথডের কাজই হচ্ছে কিছু একটা করা। আচ্ছা, এই চিত্রটা দিয়ে আমি কিন্তু একটা ওপির একটা পিলার দেখাচ্ছি, যেটারে বলে হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স আপাতত ডিপলি যাব না, আমি জাস্ট বলে রাখি, ইনহেরিটেন্স হচ্ছে তার প্যারেন্টের কাছ থেকে ইনহেরিট করে। যেমন হিউম্যান একটা ক্লাস যদি হয়, হিউম্যানের একটা ক্লাস হইতে গেলে কি কি থাকতে হবে? হিউম্যানের মধ্যে একটা আই থাকবে। হ্যাঁ বল। কি রে ভাই, কি সমস্যা হতেছে? আধা ঘন্টা ধরে হ্যালো হ্যালো করতেছি। হ্যাঁ বল। কি সমস্যা ডিসকর্ড? আমি বারবার জিজ্ঞেস করতেছি হিউম্যান কি, হিউম্যান কি? এগুলা প্রত্যেকটাই বক্সের মধ্যে যা যা আছে সবগুলা ক্লাস। এটা কি একটা ক্লাসের ভিতর আরেকটা ক্লাস? হ্যাঁ, একটা ক্লাসের ভিতর আর একটা ক্লাস না, একটা ক্লাসের আন্ডারে আর একটা ক্লাস। বললে বুঝতে এখন পারবি, আমি কানেক্টেড। বললে বুঝতে পারবি। দেখ, হিউম্যান মনে কর একটা, আচ্ছা, আমরা কি এখানে পাবলিকটা দিয়ে বিভিন্ন ক্লাসকে তোর অ্যাক্সেস করি? হ্যাঁ এই জন্য পাবলিক ইউজ করি হ্যাঁ ক্লাসের মনে আগে। কর আমার এগুলো সব পাবলিক মডিফায়ার দেওয়া আছে, পাবলিক সবগুলার পাবলিক দেওয়া, মানে সব ক্লাস থেকে সব ক্লাসের ইনফরমেশন অ্যাক্সেস করতে পারবে। এটা কেমনে অ্যাক্সেস করে আমি এটাই দেখাচ্ছি। দেখ, মনে কর হিউম্যান হইতে গেলে কি কি থাকতে হবে? একটা জিনিসের চোখ থাকতে হবে, থাকতে হবে, হার্ট থাকতে হবে, হ্যাঁ চোখ, হার্ট, তারপর আর কি, দুটা হাত দুটা পা। ইন্টেলিজেন্স থাকতে হবে, যেটা মানুষের নাই। বানান মনে হয় ভুল লিখছি, জানি না, যাই হোক।
আর কি, আর মনে কর অনেক কিছু থাকতে পারে, যতগুলা জিনিস থাকতে পারে সেইগুলোকে আমরা বলতেছি ভ্যারিয়েবলস। যে আমাদের চোখ, কয়টা চোখ থাকতে পারবে? অবশ্যই দুইটা চোখ থাকতে পারবে, এগুলা এক একটা ভ্যারিয়েবল। হার্ট, ইন্টেলিজেন্স কতটুকু থাকতে পারে, এগুলা প্রত্যেকটা ভ্যারিয়েবল, যেটা আমার এই ক্লাসের আন্ডারে আছে, কিন্তু এই ক্লাসের আন্ডারে, আবার অন্য কিছু ভাবিস না। এখন বলতে পারো যে তাহলে স্টুডেন্ট ক্লাস আর নন স্টুডেন্ট ক্লাসের এটা হিউম্যানের আন্ডারে কেমনে? আচ্ছা, স্টুডেন্ট হইতে গেলে তো হিউম্যান হইতে হবে, তাই না? হ্যাঁ আর হিউম্যান থেকে স্টুডেন্ট হইতে গেলে অবশ্যই কিছু না কিছু কন্ডিশন থাকা লাগবে। মনে কর স্টুডেন্ট হইতে গেলে কি কন্ডিশন থাকা লাগবে? যে আইডি কার্ড থাকতে হবে। হ্যাঁ, আইডি কার্ড থাকতে হবে। হ্যাঁ, এটা হতে পারে, এটার ভ্যারিয়েবলস, যে আইডি কার্ড থাকতে হবে, স্কুল ড্রেস থাকতে হবে, ডিসিপ্লিন জানতে হবে, এই হাবিজাবি অনেক কিছু হইতে পারে। নন স্টুডেন্ট, তার ব্যবসা থাকতে হবে, এরকম হাবিজাবি অনেক কিছু হইতে পারে। এগুলো হচ্ছে তোর, এগুলা কিন্তু হিউম্যান থেকে ডিরাইভ করে। তুই স্টুডেন্ট হইতে পারবি, হিউম্যান ছাড়া তোর স্টুডেন্ট হইতে পারবি না, রাইট? মানে কি, তোর আইস থাকতে হবে, হার্ট থাকতে হবে, ইন্টেলিজেন্স থাকতে হবে, তাই হইলেই তো তুই স্টুডেন্ট হওয়ার যোগ্যতা অ্যাচিভ করতে পারবি। তারপর স্টুডেন্ট হইতে গেলে কি কি লাগবে সেটা তোর এই ক্লাসের আন্ডারে থাকবে। এই ক্লাসের আন্ডারে যা যা দিবি সেটা হচ্ছে স্টুডেন্ট হইতে গেলে আমার কি কি লাগবে। আচ্ছা, তারপরে স্টুডেন্ট হওয়ার পরে ডিআইইউ স্টুডেন্ট হইতে গেলে আবার এক্সট্রা কিছু থাকতে হবে না? স্টুডেন্ট তো হওয়াই লাগবে, তার উপরে কি থাকা লাগবে? তোর এইচএসসি পাস থাকতে হবে, তোর ডিআইইউ তে ভর্তি হইতে হবে। এগুলো হচ্ছে ডিআইইউ স্টুডেন্ট হওয়ার তোর কজ। কিন্তু তার আগে তো তোর স্টুডেন্ট হইতে হবে। আর ডিআইইউ স্টুডেন্ট হইলে তুই সেখানে বিভিন্ন ডিপার্টমেন্টে যাইতে পারবি, সিএসসি ডিপার্টমেন্ট, বিবিএ ডিপার্টমেন্ট, সফটওয়্যার ডিপার্টমেন্ট, হাবিজাবি, এইগুলো আলাদা আবার ক্লাস। যে সিএসসি ডিপার্টমেন্টে ভর্তি হতে গেলে তোর রিকোয়ারমেন্টস আলাদা, সেগুলো তোর এইটার আন্ডারে থাকবে, এই সিএসসি ক্লাসের আন্ডারে থাকবে, যে তোর কি কি প্রয়োজন। বুঝছস? আচ্ছা, তো এখন দেখ, আমি যদি এখানে এইভাবে বলি, এখন একটু কথাটা যদি অন্যভাবে বলি, যে আমার হিউম্যান থেকে ডিরাইভ করছি স্টুডেন্ট আর নন স্টুডেন্ট, তার মানে কি, এইটারে যদি আমি আমার প্যারেন্ট বলি, এটা যদি আমার প্যারেন্ট হয়, এই দুইটা আমার চাইল্ড হবে না? হ্যাঁ আবার এইটারে যদি আমি প্যারেন্ট মনে করি, তাহলে এই প্যারেন্টের দুইটা চাইল্ড হচ্ছে এইটা আর এইটা। হ্যাঁ আবার এইটারে যদি প্যারেন্ট মনে করি, তাহলে এটার চাইল্ড এইটা, তাহলে তিনটে এইটা, child। এইটা। তো এই যে প্যারেন্ট চাইল্ড রিলেশন, এইটাই হচ্ছে আসলে ইনহেরিটেন্স। যে আমার স্টুডেন্ট হইতে গেলে আমার হিউম্যানের সব কিছু আমার ইনহেরিট করতে হবে। এটা বাংলায় স্যার একটু সুন্দর করে বলছিল। বাংলায় জিনিসটা হচ্ছে এরকম যে যা আমার প্যারেন্টসের তা তো আমার, আর যা আমার সেটা শুধু আমার। যেমন স্টুডেন্ট হইতে গেলে এখানে আমার ভ্যারিয়েবল যেগুলো লাগবে, আমার হিউম্যান হইতে গেলে তো আমার স্টুডেন্ট হওয়ার প্রয়োজন নেই, নাকি আছে গাইস? না, নাই তো। আমার হ্যাঁ স্টুডেন্ট হইতে হলে আমার হিউম্যান হওয়া লাগবে, হ্যাঁ, কিন্তু হিউম্যান হইতে হলে স্টুডেন্ট হওয়া তো আমার প্রয়োজন নাই। ম্যান্ডেটরি না। এটাই হচ্ছে স্যার আমাদের বাংলায় বুঝাইছে, যে যা আমার প্যারেন্টের তা তো আমার, যা আমার সেটা আমার। এটা হচ্ছে তোর ইনহেরিটেন্সের মৌলিক নিয়ম। এটা হচ্ছে গেল ইনহেরিটেন্স, এটা হচ্ছে ওপির একটা পিলার। এন্ড এটা কেন বলছি? আচ্ছা দেখ, আইস এটা একটা ভেরিয়েবল, হার্ট একটা ভেরিয়েবল, ইন্টেলিজেন্স একটা যদি ভেরিয়েবল হয়, আমার স্টুডেন্ট হইতে গেলে তো আমার সেটা লাগবে, আমার অ্যাক্সেস করা লাগবে না? এর জন্য আমি যদি এটা পাবলিক দেই, পাবলিক দিলে আমি এই এই ক্লাস থেকে আমি চাইলে এই ভেরিয়েবল আমি অ্যাক্সেস করতে পারবো। এটা যদি প্রাইভেট দিতাম, সেক্ষেত্রে আমরা ইনহেরিটার মাধ্যমে পারতাম। কিন্তু মনে কর কোনো একটা ক্লাস আছে, সাপোজ একটা ক্লাস, কি ক্লাস হইতে পারে, মনে কর ডগ একটা ক্লাস, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটার সাথে কোনো নাই। সম্পর্ক নাই। এটা যদি থাকে প্রাইভেট, তাইলে ডগ না এটারে অ্যাক্সেস করতে পারবে না, এটারে অ্যাক্সেস করতে পারবে না। ওর জন্য আলাদা কিছু ওর নিজের ক্লাসে বানাইতে হবে, বা অন্য কোনো ওর কোনো প্যারেন্ট ক্লাস বানাই আসতে হবে। কিন্তু সাপোজ এটা যদি প্রাইভেট না হয়, হয়তো পাবলিক আইস, সেই ক্ষেত্রে আমার আইস এটা অ্যাক্সেস করতে পারতো। তো আমরা যদি এটারে আরো সুন্দর করে বানাইতে চাই, এই প্রোগ্রামটারে যদি আরো সুন্দর করে বানাইতে চাই, আমরা একটা কমন কমন প্যারেন্ট রাখতে পারি। সেটা মনে কর রাখতে পারি কি, অ্যানিমেল, যেটা এটা হইতে পারে। আর এটাও আসতে পারে এখান থেকে। আর আমার এই ভেরিয়েবলটা, দাঁড়া দাঁড়া ডগ আমি শেষ করি। তো আমার যদি
আচ্ছা, অ্যানিমেলের যদি ভেরিয়েবল গুলো হতো আইজ, হার্ট আর ইন্টেলিজেন্স, আর এগুলো যদি হইতো তোর পাবলিক, সাপোজ এগুলা সব আমার পাবলিক, আর হিউম্যানের মধ্যে, না সরি, এক সেকেন্ড একটু ভুল হইছে, ইন্টেলিজেন্সটা আমি এখানে নিয়ে আসি। আইজ আর হার্ট রাখলাম পাবলিক, আর এইটার ক্ষেত্রে হিউম্যানের ক্ষেত্রে এটা রাখলাম প্রাইভেট। তাইলে একটা জিনিস দেখ, আমার হিউম্যান কিন্তু পাবলিক থাকার কারণে ইনহেরিটেন্সের মাধ্যমে এই দুটো অ্যাক্সেস করতে পারবে, কিন্তু ডগ কিন্তু এটা প্রাইভেট হওয়ার কারণে এটাতে ইন্টেলিজেন্স অ্যাক্সেস করতে পারবে না। জিনিসটা কি বুঝতে পারছিস? বুঝতে পারছি। মানে এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটাই হচ্ছে তোর অ্যাক্সেস মডিফায়ারের কাজ। অ্যাক্সেস মডিফায়ার এইভাবে কন্ট্রোল করে যে আমার কোন ক্লাস বা কোনটা কি কাকে কি হচ্ছে নিতে পারবে, যে অ্যাক্সেস করতে পারবে। এটা তো গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে অ্যাক্সেস মডিফায়ার। এরকম করে তোর এই ক্লাসের আন্ডারে যদি কোনো মেথড থাকে, যে অ্যানিমেলের কোন একটা মেথড, অ্যানিমেলের একটা মেথড হইতে পারে যে ইট, ইট একটা মেথড হইতে পারে যে খাওয়া দাওয়া করা, সেটারে যদি আমি পাবলিক রাখতে চাই অবশ্যই পাবলিক রাখতে পারবো। বুঝছস? হ্যাঁ বল। আচ্ছা, আমার তাহলে হিউম্যানের ভিতরে যে হিউম্যান আন্ডারে যে কি বলে এটারে অবজেক্ট গুলো আছে এগুলো আমি কি প্রাইভেট করে রাখবো? সেটা তোর ইচ্ছা, তোর তোর যখন মানে মানে কোডের সুবিধার জন্য তুই যেটা খুশি করতে পারোস। তাহলে তো আমি স্টুডেন্ট আর নন স্টুডেন্টের এগুলোর ক্ষেত্রে এই অবজেক্ট গুলো আমি ইউজ করতে পারবো না, অ্যাক্সেস করতে পারবো না যদি পারবি, প্রাইভেট রেখে দিই। ইনহেরিটেন্সের মাধ্যমে পারবি। একটা একটা চার্ট আছে, মানে আমার খাতার ছবি লাবণ্য তো দিছে, এটার মধ্যে আছে না, এই যে একটা চার্ট আছে যে কোন ক্ষেত্রে ইউজ করতে পারবি। আচ্ছা, এখন জেনে রাখলাম আপাতত যে ইনহেরিটেন্সের এই যে মাধ্যমে দেখ, আমরা করতে পারবো। এইখানে একটা চার্ট আছে যে কখন কোনটা অ্যাক্সেস করা যাবে। যে সেম ক্লাস হইলে দেখ পাবলিকের ক্ষেত্রে কোনো বাধা বাধা নাই, সেম ক্লাস হোক নন সাব ক্লাস। সাব ক্লাস মানে হচ্ছে এই যে আচ্ছা সাব ক্লাস বুঝাই আগে। সাব ক্লাস হচ্ছে এখানে যদি আমি চিত্রটা দেখাই, হিউম্যানের সাব ক্লাস হচ্ছে স্টুডেন্ট আর নন স্টুডেন্ট। এটা কি ছিল, অ্যানিমেলের সাব ক্লাস হচ্ছে তোর হিউম্যান আর ডগ। স্টুডেন্টের সাব ক্লাস হচ্ছে ডিআইও স্টুডেন্ট আর সিটি ইউনিভার্সিটি স্টুডেন্ট, এগুলো হচ্ছে সাব ক্লাস নিচেরটা। তো আমার যদি হচ্ছে পাবলিক হয়, দেখ সবগুলোর ক্ষেত্রেই অ্যাক্সেস করতে পারবে যে কোনো জায়গা থেকে, সেটা সেম প্যাকেজ পরে বুঝাবো না, প্যাকেজ বলতে ফোল্ডার বুঝায়, বাট ওটা আমি আরো ডিপলি পরে বুঝাচ্ছি। প্রাইভেটের ক্ষেত্রে কি হয় দেখ, সেম ক্লাসে অ্যাক্সেস করতে পারবে, অন্য ক্লাসে অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু সেটা আবার ইনহেরিটেন্সের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। সেটা আমরা যখন ইনহেরিটেন্স দেখবো ডিপলি তখন দেখবি। প্রোটেক্টেডের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে প্রোটেক্টেডটা ইউজ করা হয় কারণ এটা বেশি ভার্সেটাইল। আর ডিফল্ট হচ্ছে তুই যদি কিছুই না দেস, মনে কর আমি একটা মেথড বানাইলাম, সেটার আগে আমি কিছু দিলাম না, পাবলিকও দিলাম না, প্রাইভেটও দিলাম না, প্রোটেক্টেডও দিলাম না, তো ডিফল্টটা কখন কাজ করে। আর ডিফল্টের ক্ষেত্রে এরকম সেম প্যাকেজের মধ্যে কাজ করবে, ডিফারেন্ট প্যাকেজের ক্ষেত্রে কাজ করবে না। এই জিনিসটা আরেকবার বলতো একটু, কোনটা? সাব ক্লাস জিনিসটা কি? সাব ক্লাস হচ্ছে এই যে প্যারেন্টের যে চাইল্ড দুইটা থাকে সেটা হচ্ছে সাব ক্লাস। হিউম্যানের সাব ক্লাস হচ্ছে স্টুডেন্ট আর নন স্টুডেন্ট, আর স্টুডেন্টের সুপার ক্লাস হচ্ছে হিউম্যান, নন স্টুডেন্টের সুপার ক্লাস হচ্ছে হিউম্যান। সুপার ক্লাস বলতে বোঝায় প্যারেন্ট, আর সাব ক্লাস বলতে বোঝায় চাইল্ড। বুঝতে আবার পারছিস? একটু চারটা যা। হ্যাঁ, এই বেস ক্লাস আছে। বেস ক্লাস তো ওটা হচ্ছে একদম প্যারেন্ট, যেটা হ্যাঁ। প্যারেন্টের আচ্ছা এখানে নন সাব ক্লাস আচ্ছা পাবলিক দিয়ে হচ্ছে কি আমি সব জায়গা থেকে সব অবজেক্ট অ্যাক্সেস করতে পারবি, সব পারবো। শুধু অবজেক্ট না, অবজেক্ট, মেথড, কনস্ট্রাক্টর, ভেরিয়েবলস, এভরিথিং যেগুলো তুই মানে পাবলিক দিবি আর কি। আচ্ছা ঠিক আছে স্যার, প্রাইভেট যদি ইউজ করি তাহলে কি আমি খালি সেম ক্লাসের ভিতরে সেম এটা আমি ক্লাসের অ্যাক্সেস ভিতরে করতে পারবো, অ্যাক্সেস করতে পারবি, আর কোনো কিছুর ক্ষেত্রে পারবি না। আর প্রোটেক্টেড এর ক্ষেত্রে? প্রোটেক্টরের ক্ষেত্রে তোর যতটুকু তুই অ্যাক্সেস দিবি ততটুকুর মধ্যেই অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা সেম প্যাকেজের ডিফারেন্ট প্যাকেজ জিনিসটা কি? আচ্ছা প্যাকেজে একটু পরে যেতে চাইছিলাম, প্যাকেজটা আপাতত আমাদের লাগবে না, প্যাকেজ আমি পরে বুঝিয়ে দিব না। আমরা যখন আচ্ছা। এনক্যাপসুলেশনে যাব তখন হচ্ছে প্যাকেজটা লাগবে, প্যাকেজ জিনিসটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমাকে একটু 5টা মিনিট টাইম দাও, আমাকে একটু ডাকতেছে। আচ্ছা, তো সিতে যেমন আমাদের কতগুলো অপারেটর ছিল, অপারেটর গুলো এখানে সেম, একদম হুবহু সেম। অ্যারিথমেটিক অপারেটর আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর আর ইউনারি অপারেটর, এগুলা যেগুলা ছিল আমাদের ওই সময় এগুলো এখন সেম। আচ্ছা এখন এই যে আমরা তো প্রিন্ট করা একটু আগে দেখলাম, প্রিন্ট করাটা হচ্ছে তোর জাস্ট এখানে আমাদের একটা কোড লিখতে হবে যেটা হচ্ছে সিস্টেম ক্লাস একটা, যেটা একটা আমরা
আউটপুট স্ট্রিমে হচ্ছে প্রিন্ট করব। এখন এটার মানে কি, সিস্টেম হচ্ছে আমাদের আমাদের জাভার এনভায়রনমেন্ট, আউট হচ্ছে আমরা আউটপুট স্ট্রিমে কিছু একটা আনবো, আর কি আনবো সেটা হচ্ছে আমরা একটা জিনিস প্রিন্ট করবো, একটা প্রিন্ট লাইন আনবো, এক লাইন প্রিন্ট করবো। আমরা সিতে কি করতাম, কিছু একটা লেখা ব্যাকস্ল্যাশ এন দিতাম, প্রিন্ট এলএন দিলে ওই ব্যাকস্ল্যাশ এনটা অটোমেটিক হয়ে যায়। তো আমি এখানে প্রিন্ট এলএন দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখলাম, এই প্রিন্ট এলএন কিন্তু একটা মেথড, এটার মধ্যে আমি পাস করতেছি হ্যালো ওয়ার্ল্ড। এই মেথডটা হচ্ছে বিল্ট ইন মেথড, এটা জাভার মধ্যে মানে বিল্ট ইন করা, সো এখানে আমাদের আলাদা করে কিছু করতে হবে না, জাস্ট এতটুকু লিখলেই আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। এখন প্রিন্ট করার তিন ধরনের সিস্টেম আছে, একটা হচ্ছে তোর ডট, মানে এই যে আউটপুট আউট ডট প্রিন্ট এলএন, অথবা ডটের পর জাস্ট আমি যদি প্রিন্ট দেই তাহলে হচ্ছে ওই যে বললাম যে একটা ব্যাকস্ল্যাশ এন অটোমেটিক চলে আসে এলএন এর জন্য, প্রিন্ট এলএন। এটাতে ওই সিস্টেম আউট তো সবগুলোর ক্ষেত্রেই থাকবে, তাই হ্যাঁ না? সিস্টেম ডট আউট সবগুলোর ক্ষেত্রেই থাকবে, খালি চেঞ্জ হবে প্রিন্ট এলএন অথবা প্রিন্ট এফ। তো প্রিন্ট এলএন এর তো বললাম ব্যাকস্ল্যাশ এন সহ, প্রিন্ট আর কিছুই না, জাস্ট ব্যাকস্ল্যাশ এনটা থাকবে না। আর প্রিন্ট এফ হচ্ছে ফরম্যাটেড প্রিন্টিং। ফরম্যাটেড বলতে কি বোঝাতে চাচ্ছি? আমরা মনে আছে সিতে মনে কর আমরা যখন হচ্ছে ই করতাম ফ্লোট ইন্টিজার এইগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু চাইলে ওই যে দশমিকের পরে দশমিকের আগে কয়টা শূন্য দিব না দিব এটা আমরা ডিসাইড করে দিতাম। হুম। তো এই জাভাতে সেটা ডিসাইড করে দিতে গেলে আমাদের প্রিন্ট এফ দিতে হবে, তখন হচ্ছে আমরা যেরকম সিতে %.2f দিতাম এখানেও সেম ওইভাবে দিতে হবে। মানে এই জিনিসটা Okay. লিখলে আমি যদি প্রিন্টএফ না দেই কাজ করবে না। না, এটা যদি আমি প্রিন্ট এফ ছাড়া করি তাহলে ওটা কাজ করবে না। প্রিন্ট এফ দিলে আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা তো আমাদের লেখাই লাগবে, আমরা রেগুলার যেমন হ্যাঁ সিতে লিখি। পাবলিক ওটা স্ট্যাটিক ভয়েড ইন্ট মেইন, মেইনের মতন, সেম টু এটা সেম। ইন্ট মেইনের মতো, আর ভিতরে ওইটা লিখতে হবে যে স্ট্রিং থার্ড ব্র্যাকেট আর্কস, এর আমাদের লিখতেই হবে, এটা মানে চিরন্তন সত্য। আচ্ছা আমরা গেলাম প্রিন্টের কাজ। একটু ব্যাক আগের পেজটা যাতে একটু এক সেকেন্ড, প্রিন্টএফ ফরম্যাটেড প্রিন্টিং। আচ্ছা আমরা এখানে চাইলে ব্যাকস্ল্যাশ ঠিক আছে। এন দিতে দিতে পারবি, পারি না চাইলে। হ্যাঁ তাহলে তোর এই যে প্রিন্ট এলএন ইউজ না করে প্রিন্ট ইউজ করতে হবে, আর নাহলে তুই প্রিন্ট এলএন এর মধ্যে ব্যাকস্ল্যাশ এন দিলে তোর ডাবল ব্যাকস্ল্যাশ হয়ে যাবে। হ্যাঁ, দুইটা- দুইটাই ধর দিলি তখন হচ্ছে কি এত দুইবার লাইন ব্রেক করবে। হ্যাঁ দুইবার লাইন ব্রেক করবে। আচ্ছা এবার হচ্ছে স্ক্যান করার নিয়ম, মানে আমরা কেমনে ইনপুট নিব। ইনপুটের জন্য আমাদের আগে একটা স্ক্যানার বানাইতে হবে। এখন জাভার একটা ক্লাস আছে, জাভার কিন্তু একটা মেইন মাদার ক্লাস আছে যেটা হচ্ছে অবজেক্ট। মেজারিং টেপ তো এখানে নাই। আচ্ছা তো জাভার একটা মাদার ক্লাস আছে যেটা হচ্ছে নাম হচ্ছে অবজেক্ট, ওই দিন স্যার ক্লাসে বলছিল। তো এটার মধ্যে অনেক ধরনের হচ্ছে তোর ক্লাস থাকে এটার বাইরে, সেটা হচ্ছে আমরা একটা ক্লাস বলতে পারি ইউটিলিটি ক্লাস, এই যে ইউটিল। তো জাভার মধ্যে ইউটিল আছে, সেই ক্লাসটা হচ্ছে এটার মধ্যে অনেক ধরনের জিনিসপত্র আছে, যেমন স্ক্যানার আছে, অ্যারে আছে, আরো অনেক প্রয়োজনীয় জিনিসপত্র আছে যেগুলো আমরা হচ্ছে ইউজ করতে পারি। তো আমরা ইউজ করবো হচ্ছে স্ক্যানার টাইপের ক্লাসটা। এই স্ক্যানার ক্লাসের মধ্যে আমরা একটা স্ক্যানার বানাবো, স্ক্যানার টাইপের অবজেক্ট বানাবো। তো কিভাবে অবজেক্ট বানাই, অবজেক্ট বানাইতে গেলে আগে ক্লাসের নামটা দিতে হবে, দেন অবজেক্টের একটা নাম দিতে হবে ভেরিয়েবল নেম, দেন ইকুয়াল সাইন দিতে হবে, দেন একটা কিওয়ার্ড ইউজ করতে হবে যেটা হচ্ছে নিউ দিয়া আবার ক্লাসের নাম দিতে হবে, আর এটার মধ্যে হচ্ছে তোর প্যারামিটার পাস করতে হবে। তো স্ক্যানার বানানোর জন্য এটা হচ্ছে তোর মানে মুখস্থ লাইন, স্ক্যানার যে কোনো নামটা তোর ইচ্ছা খালি, আর বাকি সবকিছু তোর দিতেই হবে, মানে এটা এই মুখস্থ শোন, জিনিস। এই পুরাটা লাইনের কোনটা কি সেটা একটু ভালো করে লক্ষ্য রাখিস, ভবিষ্যতে অনেক কাজে আসবে। হ্যাঁ যেমন প্রথমটা হচ্ছে ক্লাস নেম, পরেরটা ভেরিয়েবল নেম, পরেরটা হচ্ছে নিউ কিওয়ার্ড, আর এরপরে যেটা হচ্ছে এটা হচ্ছে ক্লাস নেমের আন্ডারে আমার অবজেক্টটা তৈরি হচ্ছে। এখন সেখানে আমি প্যারামিটার হিসেবে কি পাস করতেছি, সিস্টেম ডট ইন, মানে আমি হচ্ছে এখন শোন। সিস্টেমের ইনপুট স্ট্রিমে একটা কিছু ইনপুট করব, এর জন্য হচ্ছে এটা লেখা হয়েছে। হ্যাঁ, ফার্স্টে ক্লাস নেমটা দিয়ে ক্লাস নেম দিয়ে আমরা যেই হচ্ছে মেথডটা বানাই সেখানে পাস হয়ে যায় কিন্তু ভেতরে। আচ্ছা এটা কি করছো স্যার একবার একটু বলতো, তোর ইম্পোর্ট জাভা ইউটিলিটি স্ক্যানার এটা কি? এটা আমরা একটা প্যাকেজ ইম্পোর্ট করছি। প্যাকেজ বলতে জাভার একটা
মানে যেখানে তোর ইনস্টল করছস জাভা, সেখানে একটা ফোল্ডার আছে, ফোল্ডারটারই আসলে প্যাকেজ বলা হয়। জাভা একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে অনেক ধরনের প্যাকেজ আছে, মানে প্যাকেজ না সরি, অনেক ধরনের ক্লাস আছে। সেই ক্লাসের একটা হচ্ছে তোর ইউটিলিটি মধ্যে এই স্ক্যানার প্যাকেজ। শোন, তুই ম্যাথ রিলেটেড স্কোয়ারটার করার জন্য যে একটা ম্যাথ বুঝতে পারছি ডট আচ্ছা, এইচ বুঝতে পারছি, একটা করতি প্যাকেজ ওরকম। ইম্পোর্ট করছে কাজ করার জন্য হ্যাঁ, কাজ এই করার জিনিসটা জন্য তো প্যাকেজ জানি। ইনপুট করছে, আর কিছুই না। আচ্ছা, তো এখন একটা ক্লাস যেটার নাম প্রোগ্রাম আর পাবলিক ক্লাস, এটার ভিতরে আমি হচ্ছে কি পাবলিক স্ট্যাটিক ভয়েড মিন, এটার ভিতরে যে স্ট্রিং কেন আনলাম, এটার কাজ কি স্ট্রিং? এটার কাজ আর হচ্ছে আমরা যখন কোনো কিছু আউটপুট করি, যে এখানে কম্পাইলার আউটপুট, এটা কিন্তু আমার কোনো এটার কোনো রিয়েল ভ্যালু নেই, এখানে কিন্তু সব টেক্সট আকারে আসবে, যাই আসবে সব টেক্সট আকারে আসবে, এর জন্য এটা স্ট্রিং এর মধ্যে রাখা। মানে আমি যাই প্রিন্ট করি, মানে এটা স্ট্রিং, মানে বুঝি না এই জিনিসটা। তুই মনে কর একটা x ইকুয়াল টু 3 এখানে ইনপুট করলি তোর হুম হুম কোডে, কিন্তু সেটা তুই যখন প্রিন্ট করবি, প্রিন্ট তো আর কোনো ভ্যালু দেখাচ্ছে না, ওখানে একবারে স্ট্রিং এ কনভার্ট হয়ে যায়। যেমন আমরা যখন যখন কিছু প্রিন্ট এফ করতাম, আমরা কিন্তু ওই যে প্রিন্ট এফ এর মধ্যে দুইটা কমা দিয়ে তারপরে যা লিখতাম সেটা হুবহু চলে আসতো, কেন আসতো? ওটা একটা স্ট্রিং হিসেবে চাইতো, এর জন্য সিতে। স্ক্যানার এসসি এটা আচ্ছা, মানে কি? স্ক্যানার এসি বললাম তো, স্ক্যানার একটা ক্লাস যেটা আমরা ইম্পোর্ট হুম। করছি, ওটার আন্ডারে একটা অবজেক্ট তৈরি করব যেটার নাম দিছি এসসি। এরপরে নিউ কিওয়ার্ড। আরেকবার বল জিনিসটা, স্ক্যানার উপরের জিনিসটা কি, মানে ইম্পোর্ট জাভা ইউটিলিটি স্ক্যানার, এটা শুনে একটা আমরা লিখছি প্যাকেজ। প্যাকেজ লিখি নাই, প্যাকেজটা ইম্পোর্ট করছি, প্যাকেজের মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে আমরা স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট বানাইছি। বুঝি নেই। ক্লাসের একটা ভ্যারিয়েবল বানাইছি, ওই ক্লাসের আন্ডারে যে কোনো ভ্যারিয়েবল, মানে কোনো ক্লাসের আন্ডারে কোনো ভ্যারিয়েবলকে সেটাকে অবজেক্ট বলে। এখানে ইম্পোর্ট কি করছি আমি? স্ক্যানার ক্লাস, স্ক্যানার ক্লাসটারে ইম্পোর্ট করছি। আচ্ছা, স্ক্যানার ক্লাসের ভিতর অবজেক্ট কি কি আছে? হ্যাঁ, অবজেক্ট আমরা বানাইছি, আচ্ছা স্ক্যানার টাইপের একটা অবজেক্ট বানাইছি। মানে যে আচ্ছা, এই এখানে আমার স্ক্যানার কিন্তু ক্লাসটা আমি কল করছি, এই ক্লাস টাইপের একটা ভ্যারিয়েবল বানাইছি, হ, নাকি ক্লাসের ভিতরে একটা ভ্যারিয়েবলের কল করছি? না ক্লাসের ভিতরে কল করিনি, ক্লাস টাইপের একটা ভ্যারিয়েবল বানাইছি। মনে কর আমরা যদি এখানে যদি মনে কর সাপোজ যদি ইউটিলিটি ডট আইএনটি হইতো, তাহলে এখানে আমরা লিখতাম আইএনটি, তারপর এক্স ইকুয়ালস টু নিউ আইএনটি, তারপরে দিতাম 3, একটা নতুন ইন্টিজার বানানোর জন্য। সাপোজ এটা কিন্তু মানে রিয়েল কোডিং না, just বোঝানোর জন্য যে ইন্টিজার যেমন একটা ডাটা টাইপ, এখানে স্ক্যানারটা একটা টাইপ হিসেবে কাজ করতেছে, স্ক্যানার টাইপের অবজেক্ট একটা, মানে স্ক্যানার টাইপের একটা ভ্যারিয়েবল, যেটাকে আমরা স্ক্যানার টাইপের যে কোনো ভ্যারিয়েবলকে আমরা, মানে ক্লাস টাইপের ভ্যারিয়েবলকে আমরা অবজেক্ট বলি। হ্যালো, হ্যাঁ বল। এখানে স্ক্যানারটা কি তোর পাবলিক ক্লাস? সেটা তো তোর দেখার বিষয় না, স্ক্যানারটা একটা বিল্ট ইন ক্লাস, এটা অলওয়েজ অবশ্যই পাবলিক হবে, এটা পাবলিক না হলে তো সব জায়গায় ইউজ করা যাইতো না তো। এটা জাভার এটা কি আমরা সবসময় ইউজ করব জাভা, যখন হ্যাঁ, আমরা জাভা ল্যাঙ্গুয়েজে আমরা যখনই যদি করব? কোনো কিছু ইনপুট নিতে চাই তাহলে এটা ইউজ করতেই হবে। আচ্ছা, স্ক্যানার হলো ইনপুটের জন্য, তো ইনপুট তো নিতেই হবে আমাদের কোডে। হ্যাঁ, তাহলে আমার এটা ইউজ করতেই হবে। আচ্ছা, মানে এই জিনিসটা আমার একটু গোজামিল হয়ে যেতেছে, মানে স্ক্যানার, আবার স্ক্যানার টাইপের একটা ভ্যারিয়েবল নিলাম, ওটার ভিতর আবার নিউ স্ক্যানার সিস্টেম ইন, এটা কি? নিউ হচ্ছে অবজেক্ট তৈরি করার জন্য, একটা নতুন এই ক্লাসে নতুন একটা অবজেক্ট বানাচ্ছি, এটা হচ্ছে নিউ। আর এটা এই হচ্ছে শোন, তুই আমি স্ক্যানএফ যে দিতি, সেই স্ক্যানএফ এর কাজটাই হচ্ছে নিউ। শেষ। না, স্ক্যানএফ এর কাজটা নিউ না, ওরে নিউ এটা বানাচ্ছে আর কি একটা নতুন অবজেক্ট। এখন কথা হচ্ছে এটার বেসিক, মানে বাকিটা স্ক্যানার ক্লাস হাবিজাবি, ঠিক আছে? এখন অ্যাকচুয়ালি ও যদি স্ক্যানটা শোন আয়শা, ও করতেছে যদি এটা না বুঝে, ও পরে যে অবজেক্ট ক্রিয়েশন কিছুই বুঝবে না, ওরে এইটাই ভালো করে বুঝাইলে পরে অবজেক্ট ক্রিয়েশন বুঝে যাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, নিউ দিয়ে হচ্ছে কি কোনো ক্লাসের আন্ডারে নতুন একটা অবজেক্ট বানানো হয়। যদি আমি স্ক্যানার ক্লাসের আন্ডারে আরেকটা স্ক্যানার বানাইতে চাইতাম, মনে করি এই ক্লাসের আন্ডারে আমি আরেকটা অবজেক্ট বানাবো, আমি নামটা চেঞ্জ করে আবার ইকুয়াল টু নিউ দিতাম। আর এই পাশে বলতে পারো যে এই পাশে স্ক্যানার, আবার এটা কি, এটা হচ্ছে তোর আমি যে স্ক্যানার টাইপের একটা ভ্যারিয়েবল বানাইছি, এখন আমার এই ভ্যারিয়েবলটার মধ্যে কোনো কিছু পাস করতে হইতে পারে না এই ক্লাসের মধ্যে,
চাইলেই তো আমি পাস করতে পারি যে আমার কিছু ইনস্ট্রাকশন আমি পাস করব, সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে সিস্টেম ডট ইন। মানে আমার ইনপুটটা আসলে নিবে থেকে, আমার ইনপুটটা নিবে হচ্ছে সিস্টেম ডট ইন, ইনপুট ফ্ল্যাশ বলে, আমরা যে সিতে পড়ছিলাম আউটপুট স্ট্রিম আউটপুট ফ্ল্যাশ, মনে আছে? আমরা স্ট্রিং ইনপুট করার সময় আমরা বলতাম যে আমাদের ওই যে গেট সিএইচ না দিলে হচ্ছে আমাদের বাফারে একটা আউটপুট স্ট্রিমে একটা জিনিস থাইকা যায়, ফ্ল্যাশ করলে ওটা চলে যায়, মনে আছে এগুলা? হ্যাঁ। মাশফিক, হ্যাঁ, শোনা যাচ্ছে না কথা? না মাঝে মাঝে যায় না তোর কথা শোনা। বললাম যে হ্যাঁ ছিল এরকম তো এইরকম যে প্রজেক্ট করার আমরা সময়। হ্যাঁ প্রজেক্ট করার সময় লাগছিল। তো আমাদের এখানে আমরা বলতেছি এই স্ক্যানার ক্লাসটাকে আমরা নির্দেশ দিতেছি যে কোত্থেকে স্ক্যান করবে, আসলে করবে হচ্ছে সিস্টেম ডট ইন থেকে। এটা হচ্ছে আমার ইনস্ট্রাকশন, যে কোত্থেকে ইনস্ট্রাকশন মানে নিবে। এই যে লেখা আছে উপরে টু রিসিভ ইনপুট ফ্রম ইউজার, আমরা সিস্টেম ডট ইনটা ইউজ করছি, এটা আর কিছুই না। এটা দুইবার লেখা। আমরা ক্লাস থেকে কল করছি, স্ক্যানার টাইপের একটা ভ্যারিয়েবল এসসি ডিক্লেয়ার করছি, এই এসসির ভিতরে আমি নিউ লিখে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করব। হ্যাঁ এসি, দেন কি টাইপের অবজেক্ট? স্ক্যানার টাইপের অবজেক্ট নাকি? হ্যাঁ স্ক্যানার টাইপের অবজেক্ট। স্ক্যানার টাইপের অবজেক্ট। তোর জাস্ট আচ্ছা, এটা মাথায় রাখলেই হবে যে ইকুয়ালের আগে আমার প্রথমটা হচ্ছে তোর একটা টাইপ, আর পরেরটা হচ্ছে ওই টাইপের ভেরিয়েবল অবজেক্ট। এই ওটার ভিতরে আমি আরেকটা ক্রিয়েট করব, দেখে নিউ লিখলাম, এখন কোন টাইপের স্ক্যানার টাইপের, আর ক্রিয়েট করে ওটার ভিতরে আমি কি রাখবো, এটা হচ্ছে কি আমার সিস্টেম ইনপুট। হ্যাঁ হ্যাঁ এই তো বুঝছস। এখন সিস্টেম ইনপুটে আমি সিস্টেম ইনপুট যে লিখছো, এখানে কি আমরা লেখার সময় কোড করার সময় যেটা রাখতে চাই ওটা লিখবো সিস্টেম ইনপুটের জায়গায়? না, রাখবি রাখবি অলওয়েজ সিস্টেম ডট ইনই থাকবে, না অন্য কিছু থাকবে না, আচ্ছা সিস্টেম ডট ইনই থাকবে। এটা হচ্ছে জাস্ট আচ্ছা, আমার যখন ইনপুটে আমি চাপ, যখন আমি ইনপুট দিব তখন এই সিস্টেম ডট ইনটা আমার ইনপুট নিবে আর কি। হ্যাঁ সিস্টেম ডট ইনটা তোর কাছ থেকে ইনপুটটা নিবে, দেন পরে ইনপুট হচ্ছে নিয়ে কোন একটা একটা নিউ ভেরিয়েবল। অবজেক্ট, স্ক্যানার টাইপের একটা নিউ অবজেক্টে রাখবে, যেটা হচ্ছে গিয়ে এসসি এর আন্ডারে, স্ক্যানার টাইপের ভ্যারিয়েবল এসসি এর আন্ডারে নতুন যে অবজেক্টটা ক্রিয়েট করছি ওইখানে রাখবে। ওই অবজেক্ট থেকে তারপরে হচ্ছে তুই যে ভ্যারিয়েবলে রাখতে চাস, মনে কর এই যে পরের লাইনেই দেখ ইন্টিজার টাইপের নাম ওয়ান বানাইছে একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের মধ্যে যে দেখ এসসি দিয়ে বোঝাচ্ছে যে আমি এই অবজেক্ট দিয়ে আমি নাম ওয়ানের মধ্যে প্রথমে তো ভ্যারিয়েবলটা নিবে, ওই যে নাম ওয়ানে মনে কর 10 রাখবো, 10 তো আগে যাবে এই এসসি এর কাছে, এই এসসি পরে নাম ওয়ানে হচ্ছে বসাই দিবে। এসসি ডট নেক্সট ইন্ট কেন? আচ্ছা আমরা সি তে কি করতাম, পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ এফ এইগুলা দিয়ে লিখতাম। এখানে তোর ইন্টিজার ইনপুট করতে হলে ডট, মানে ডটের আগে হচ্ছে তোর স্ক্যানারের নাম, যেটা নাম দিয়া দেন নেক্সট ইন্টিজার, নেক্সট লং, নেক্সট ফ্লোট, ডাবল, বুলিয়ান, লাইন দিয়া হচ্ছে কি ব্যাকস্ল্যাশ এন এর আগ পর্যন্ত ইনপুট নিবে স্ট্রিং, আর নেক্সট দিয়া হচ্ছে যে কোনো স্পেস, মানে মনে কর তুই একটা ওয়ার্ডটা পর্যন্ত হচ্ছে তোর ইনপুট নিবে। ওয়ার্ড পর্যন্ত ইনপুট নেবে মানে? মনে কর নেক্সট লাইন যদি আমি একটা স্ট্রিং এর কথা বলি যে আই এম এ স্টুডেন্ট অফ ড্যাফোডিল, আই এম এ স্টুডেন্ট অফ ড্যাফোডিল দিয়ে তো আমি এন্টার দিব, এই পুরাটা হচ্ছে নেক্সট লাইন থেকে যাবে ইনপুট হিসেবে। তো সেম লাইনটাই যদি আমি এইটার মাধ্যমে ইনপুট নেই তাহলে আই পর্যন্ত যাবে, কারণ আই এর পর একটা স্পেস আছে, স্পেসের আগ পর্যন্ত ইনপুট নেবে। বুঝছস? এলএন নাম্বার 1, হ্যাঁ এই যে সিস্টেম আউট প্রিন্ট এলএন নাম্বার 1, এটা আউট করলাম, এটা আউটপুট করলাম। আচ্ছা এখানে তোর লাস্ট হচ্ছে কি এন্ড করে রিটার্ন 0 0 দেওয়া লাগে না নাকি? না লাগে না। এই গেল আচ্ছা ওই পেজে আমার একটা কোশ্চেন ছিল। ইনপুটেরটা না আউটপুটেরটা? হ্যাঁ হ্যাঁ এখানে কি এইখানে হচ্ছে তুই বললি না, আর একটু উপরে যা, এখানে স্ক্যানারটা ক্লাস বললি না, এখন এই স্ক্যানার ক্লাসটা আমরা প্যাকেজ হিসেবে আনছি, মানে ইউটিলিটি হচ্ছে আমার প্যাকেজ, ওই প্যাকেজের মধ্যে একটা ক্লাস হচ্ছে স্ক্যানার। ও আচ্ছা, মানে ইউটিলিটি প্যাকেজের থেকে স্ক্যানার ক্লাসটা আনছি। জাভার একটা প্যাকেজ হচ্ছে ইউটিলিটি প্যাকেজ, ইউটিলিটি প্যাকেজের মধ্যে একটা ক্লাস হচ্ছে স্ক্যানার। ইউটিলিটি প্যাকেজের মধ্যে আরো অনেক ধরনের ক্লাস আছে, আমি যদি সব ক্লাস একসাথে আনতে চাইতাম তাহলে এই ডটের পরে স্ক্যানার না লিখে ডটের পরে আমি একটা স্টার সাইন দিতাম, যেটা দিয়ে আমরা গুণ দেই না, হ্যাঁ হ্যাঁ এই যে তাইলে এই সব চিহ্নটা, প্যাকেজ সহ পুরোটা চলে আসতো। ওই প্যাকেজে যত ক্লাস আছে সব ক্লাস একবারে আইসা পড়তো আমার কোডের মধ্যে। তাহলে নাইলে মনে কর
যেমন মনে কর আমাদের স্ক্যানারের জন্য মানে স্ক্যানার বানাইতে গেলে স্ক্যানার লাগবে। অ্যারে নিয়ে যখন কাজ করব ইউটিলিটি প্যাকেজের মধ্যে অ্যারেজ নামের একটা ক্লাস আছে আমার, তখন সেটা লাগবে। তো এরকম বিভিন্ন কাজ করতে গেলে মনে কর ইউটিলিটি প্যাকেজের মধ্যে যদি অনেক কিছু লাগে তাহলে তো বারবার লেখাটা হ্যাসেল না। তা আমি যদি চাই ইউটিলিটি প্যাকেজের মধ্যে যত ক্লাস আছে সব ক্লাস একসাথে যদি আনতে চাই, জাস্ট এই ডটের পরে একটা স্টার সাইন দিতে হবে, যেটা হচ্ছে আমরা গুণ দেওয়ার জন্য যে সাইনটা ইউজ করি, java.util.star, তাহলে সব ক্লাস চলে আসবে একবার। আচ্ছা আচ্ছা বুঝছি। ওকে, হ্যালো, হ্যাঁ বল। আমরা সবসময় স্টার সাইনটা ইউজ করলেই তো হয়। হয়, কিন্তু মনে কর তাহলে মনে কর যদি পুরা প্যাকেজ একসাথে আনোস সেক্ষেত্রে তোর প্রোগ্রামের উপর একটু চাপ পড়তে পারে, মেমোরি বেশি খাইতে পারে। তুই যদি এফিশিয়েন্ট বানাইতে চাস তাহলে না আনাই ভালো, আনওয়ান্টেড জিনিস। তাহলে ফাইন করে নিব, কিন্তু অনেকগুলো লাগলে শুধুমাত্র তখনই স্টার্ট দিব আর কি। হ্যাঁ, অথবা অনেকগুলো আচ্ছা, লাগলেও তুই যদি হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। তুই যদি টাইম থাকে তোর অপটিমাইজ করার জন্য, তোর অপটিমাইজেশন তো অনেক ভাবে করে, মেমোরি অপটিমাইজেশন করে। তো সেক্ষেত্রে তুই যদি মনে কর অনেকগুলো তো আছে, তুই যদি 5টাও হয় তুই যদি স্টার দিয়ে থাকোস, তুই 5টা যদি নিজে ম্যানুয়ালি টাইপ করে দেস তাতেও তো তোর প্রোগ্রামটা আরো লাইট ওয়েটেড হয়। হয়, টাইম কমপ্লেক্সিটি অনেক কম হবে। অনেক কম হবে এমন না, বাট কিছুটা কম হবে। আচ্ছা, কন্ট্রোল ফ্লো সিতে যেমন দেখছি ইফ এলস এলস ইফ এগুলা যা দেখে আসছি সেম, লুপের ক্ষেত্রেও সেম। স্ট্রিং এর ক্ষেত্রে একটু অন্যরকম, স্ট্রিংটা এখানে আমি জাস্ট দেখ কেমনে করে। ও মা, এত বড় হয়ে গেল। আচ্ছা, স্ট্রিং এর ক্ষেত্রে প্রথমে তো স্ট্রিং লিখতে হবে। আচ্ছা, একটা জিনিস আমি খেয়াল বলতে ভুলে গেছি, অনেক কিছু আছে ক্যাপিটাল লেটার, এগুলো কি খেয়াল করিস একটু? যেমন হচ্ছে এই যে সিস্টেমের এসটা কিন্তু ক্যাপিটাল লেটার, এই স্ট্রিং এর এসটা ক্যাপিটাল লেটার, স্ট্যাটিকের এস ছোট হাতের, তারপরে স্ক্যানারের এস বড় হাতের, এগুলা কিন্তু, তারপরে এই যে ইন্টিজার লং এগুলোর প্রথম ওয়ার্ডটা কিন্তু বড় হাতের, এগুলা ভুল করিস না কেউ। আচ্ছা, তো স্ট্রিং লিখলাম, স্ট্রিং এর একটা নাম দিলাম ইকুয়াল টু দিয়ে, আমরা যেমন হচ্ছে সিতে লিখতাম ওই রকমই। অথবা এইটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ, উপরেরটা অনেক জায়গায় সমস্যা করবে, এই লাইন এইভাবে তুই স্ট্রিং ডিক্লেয়ার করলে সমস্যা করবে। স্ট্রিং মনে আছে আমরা প্রথমটাই দেখছিলাম, এটা একটা হচ্ছে তোর কি টাইপের ডাটা বলতো? স্ট্রিং, অ্যারে, এগুলো কোন টাইপের ডাটা? নন প্রিমিটিভ। নন প্রিমিটিভে তোর অবজেক্ট বানায় যদি তুই কাজ করস সেই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট রেজাল্টস পাবি। অবজেক্ট কেমনে বানাবো? স্ট্রিং কিন্তু নিজে একটা ক্লাস, স্ট্রিং ক্লাসের একটা ভ্যারিয়েবল নিলাম মাই স্ট্রিং, এটার মধ্যে ইকুয়াল টু দিলাম, দেন নিউ কিওয়ার্ড, দেন আচ্ছা স্ট্রিং এর মধ্যে আমি কি পাস করব, যে স্ট্রিং এর মধ্যে আমি ইনফরমেশন হিসেবে হ্যালো ওয়ার্ল্ডটা পাস করব, তার মানে আমার মাই স্ট্রিং এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড এসে বসবে। বলতেছস হ্যাঁ, স্ট্রিং নিয়ে কিভাবে কাজ করব ওইটার কথা বলতেছস নাকি? যে আমরা তো এখানে ফর হোয়াইল ডু হোয়াইল এগুলা ইউজ হয় হ্যাঁ জাভায়? সব বললাম না, এগুলা সব যা সিতে শিখে আসছে সেগুলা সেম, বললামই তো একটু আগে। আচ্ছা, স্ট্রিং এর ক্ষেত্রে বলতেছিলাম যে স্ট্রিং আমরা সিতে তো উপরে এমনি ইনিশিয়ালাইজ করতাম, মনে পড়ে সি প্লাস প্লাসে? হ্যাঁ, একটা নাম দিতাম, ডেটা টাইপ দিতাম আর পাশে লিখে ফেলতাম। হ্যাঁ, কিন্তু এখানে জাভাতে করা যায়, বাট এটা গুড অ্যাপ্রোচ না, এটা রং অ্যাপ্রোচ, অনেক জায়গায় ভুল হয়ে যাবে। তার থেকে ভালো যে অবজেক্ট তৈরি করে করা, যেটা মাত্র বললাম। আচ্ছা, মানে আমি বুঝি নাই, মানে স্ট্রিং এ তো আমরা ওই জিনিসটা শুধু প্রিন্ট করতেছি না, তাহলে অবজেক্ট কেন ক্রিয়েট করব? কি প্রিন্ট করতেছিস? লাবণ্য, তোরে কিন্তু এটা মাহির দিব, আমি তোরে আগের দিন এরা তোরে অনেকক্ষণ ধরে বুঝাইছিলাম যে এটা কেন ইউজ করব, মনে পড়ে নাই যে আমরা যখন কম্পেয়ার করতে যাই তখন ঝামেলা হয়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বুঝছি। আচ্ছা, মাসফিক কি এটা বুঝছো যে কেন অবজেক্ট তৈরি করে করব, মানে সুবিধা আছে? কেন অবজেক্ট তৈরি করে এটা করব? একটু পরে বুঝাচ্ছি। আচ্ছা, স্ট্রিং এর ক্ষেত্রে না কিছু মেথড আছে যেগুলো হচ্ছে স্ট্রিং এর বিভিন্ন জিনিস জানতে আমাদের হেল্প করে। সেটা হচ্ছে এই যে ফাংশনগুলো আমি লিখে রাখছি, মেথডগুলো। লেন্থ দিলে আমার রিটার্ন করবে হচ্ছে ওই স্ট্রিং এর লেন্থ কত, ক্যারেক্টার অ্যাড, আর এটার মধ্যে আমি যে ইনডেক্স। আচ্ছা প্রণয়, আরেকটা জিনিস, সেটা হলো এখানে তো একবারে নিউ স্ট্রিং এর ভিতরে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিছিস, এখানে আমরা সিস্টেম ইন দেওয়া উচিত না নাকি? সিস্টেম ইন্ট মানে? সিস্টেম ইনপুট। ওটা তো সিস্টেম স্ক্যানারের, ওটা তো স্ক্যানারের মধ্যে দিবে, এটা তো আমার স্ক্যানার না, এটা কি আমার স্ক্যানার?
আচ্ছা, স্ক্যানার কি আসলে? এটাই তো বুঝতেছি না। কেন আমরা স্ক্যানার তো আমার ইনপুট আউটপুটের জন্য। হ্যাঁ, তো আমার সিতে তো স্ক্যানএফ বলে একটা জিনিস আছে, রাইট? হ্যাঁ, আর জাভাতে স্ক্যানএফ বলে কোনো জিনিস নাই। আমার এই স্ক্যানএফটারে আগে বানাইতে হবে, তারপর আমি স্ক্যানএফ করতে পারবো, মানে ইনপুট নিতে পারবো। আমাদের প্রত্যেকটা কোডে আগে স্ক্যানার বানাইতে না, হবে, তারপরে আমরা ইউজ করতে পারবো। এছাড়া আমরা ইউজ করতে পারবো না, তো ইনপুট নিতে পারবো না। নাই স্ক্যানারের জন্য বানাই নিছি তখন, খালি এটা উপরে হ্যাঁ, বানায় রাখতে নাকি? ওইরকম উপরে বানায় রাখতে হবে, আর ওইটা বানানোর মধ্যে ওইখানে দিতে হবে সিস্টেম ডট ইন। তুই এখানে সিস্টেম ডট ইন দিলে তো আর হবে না। আচ্ছা, এখানে তো আমার ইনপুট নেওয়াই লাগতেছে না, কারণ আমি তো অলরেডি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে রাইখে দিছস, দিতেছি হ্যাঁ, কোডের মানে মধ্যে। এটা হচ্ছে বলে হচ্ছে আহ, কি জানি বলে আহ, এটা এটা আমার ডাইরেক্ট আউট, এটা খালি আমার আউটপুট দিবে, আউটপুট করবে, প্রিন্ট করবে হ্যাঁ খালি হ্যাঁ হ্যালো হ্যাঁ ওয়ার্ল্ড। হ্যাঁ। এটা তো আউটপুট করবে না তো, এটা তো জাস্ট রাখছে। আউটপুট তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ওইটা দিয়ে করতে হয়। হ্যাঁ, এটার পর যদি আমি প্রিন্ট করতাম তাহলে এটা খালি প্রিন্ট করতো, আমার তো হ্যাঁ, খালি কোনো ইনপুট নিত এটা না। যদি আমরা প্রোগ্রামিং এর ভাষায় বলি, এটাতে বলে হচ্ছে এক্সপ্লিসিট ইনপুট দেওয়া। এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট অনেক জায়গায় শুনবি। এক্সপ্লিসিট হচ্ছে যেটা তুই নিজে সেট করে দেস, আর ইমপ্লিসিট হচ্ছে যেটা হচ্ছে অটোমেটিক ভাবে সেট হয়। এখানে কি আমরা হ্যালো ওয়ার্ল্ড, এটা আমি নিজে থেকে সেট করে দিছি না, হ্যালো ওয়ার্ল্ড। এর জন্য এটাকে বলে এক্সপ্লিসিট ভেরিয়েবল। এই মাই স্ট্রিংটা হচ্ছে এক্সপ্লিসিট ভেরিয়েবল। আর আমাদের ইনপুট নিয়ে তারপর আর ইমপ্লিসিট কখন হবে জানোস? মনে কর আমি একটা স্ট্রিং জাস্ট তৈরি করছি, মনে কর এই যে প্রথম লাইনটা চেক কর, আমার মনে কর ইকুয়াল এর পরে আর কিছু নাই, জাস্ট এখানে মাই স্ট্রিং এর পরে সেমিকোলন। তখন হবে কি, তোর স্ট্রিংটা মানে একটা, আমরা মনে আছে নাল ক্যারেক্টার পড়ছিলাম। হ্যালো, হ্যাঁ, নাল ক্যারেক্টার। তো এখানে সেই ক্ষেত্রে নাল ক্যারেক্টার গুলা যে বৈশা থাকে ওই ঘরগুলার মধ্যে, ওই স্ট্রিং এর ঘরের মধ্যে নাল ক্যারেক্টার, সেইগুলো হচ্ছে ইমপ্লিসিট, মানে জাভা নিচ থেকে যেটা সেট করে রাখে। ইন্টিজার অ্যারের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে 0 সেট করে রাখে, এটা হচ্ছে ইমপ্লিসিট ভাবে সেট করা। কথা বোঝা যায় না মাশফিক? ক্ষেত্রে আগে থেকে ওরা সেট করে রাখে, আমরা যদি ইনপুট দেই তাহলে ওই ইনপুটটা প্রোগ্রামে কাজ করে হ্যাঁ আমাদের হ্যাঁ ওই হিসাবে আউটপুট দেয়। এটা হলো ইমপ্লিসিট। আর এক্সপ্লিসিট হলো আমরা প্রথম থেকেই সেট করে দেই। এখন এক্সপ্লিসিটের ক্ষেত্রে তো আমার সিস্টেম ইনপুট দরকার নেই। এক্সপ্লিসিটের ক্ষেত্রে সিস্টেম ইনপুট না দরকার নাই তো, কারণ আমার তো এটাতে ইনপুট দেওয়াই। কিন্তু যদি আচ্ছা, আমরা এখন এখানে যদি প্রণয় আরেকটা কোশ্চেন আমার, হ্যাঁ, বল। এখানে যদি হ্যালো ওয়ার্ল্ড আমি মানে এক্সপ্লিসিট না দিতাম, আমি যদি এখানে ইমপ্লিসিট ইনপুট নিতাম আর কি, মানে আমি ইনপুট দিব তারপর আউটপুট হবে, ওটা তখন হ্যালো ইমপ্লিসিট ওয়ার্ল্ড বলে এর না জায়গায় তো, এখানে কি লিখতে ওটাতে হতো? ইমপ্লিসিট বলে না তো। ওটা কি বলে? তুই ভুল বুঝছিস। ইমপ্লিসিট হচ্ছে তুই ইনপুটও দিবি না, তুই সেট করাও দিবি না, অটোমেটিক যেটা সেট হয়। তুই যদি ইনপুট করে দেস, মানে যে ইনপুট দিতে চাচ্ছিস কিবোর্ড থেকে, সেটাও তোর এক্সপ্লিসিটই হয়। আচ্ছা যাই হোক, কিবোর্ড থেকে যদি ইনপুট দিতে চাই তখন এই হ্যালো ওয়ার্ল্ড এর জায়গায় আমার কি লিখতে হবে? তখন হচ্ছে স্ট্রিং মাই স্ট্রিং ইকুয়াল টু নিউ, দেন তোর ব্র্যাকেট দেওয়া লাগতো। এখানে ব্র্যাকেট দিয়া তোর হচ্ছে স্ট্রিংটা কয় ক্যারেক্টারের হবে, যে মনে নাই আমরা মানে ক্যারেক্টার টাইপের যখন অ্যারে বানাইতাম আমরা সাইজ দিয়ে দিতাম সিতে। সিতে আমরা মনে আছে, মনে আছে। ওইভাবে ব্র্যাকেটের মধ্যে সাইজ দিয়া দেন হচ্ছে স্ট্রিং লেখা দিতাম, দিয়ে সেমিকোলন দিয়ে দিতাম। পরে আমাদের আগে স্ক্যানার বানাইতে হইতো, স্ক্যানার বানিয়ে এই যে ইনপুটের যে এখানে একটা লাইন লেখা রাখছি এইটা লিখতে হইতো, স্ট্রিং মাই স্ট্রিং ইকুয়াল টু এসসি ডট নেক্সট লাইন। তখন আমার কি করতে হতো? একটা ব্র্যাকেট দিয়ে তারপর ওইটা আসবো না, কত এটা সামনে ক্যারেক্টার আসবে, লিমিটটা? সামনে আছে, পরের পেজেই আছে। আচ্ছা, আগে দেখ ওকে। এখানে কতগুলো ফাংশন আছে ইসের ক্ষেত্রে, স্ট্রিং এর ক্ষেত্রে। যেমন আমি যদি স্ট্রিং এর তো নাম দিব মাই স্ট্রিং ডট লেন্থ দিলে আমার রিটার্ন করবে হচ্ছে ওই স্ট্রিং এর লেন্থ কত। মাই স্ট্রিং ডট ক্যারেক্টার অ্যাড, এটার মধ্যে একটা যদি সংখ্যা পাস করি সেটা হচ্ছে ইন্ডেক্সের নাম্বার হবে। ইন্ডেক্স নাম্বার দিলে ওই ইন্ডেক্সে কোন ক্যারেক্টারটা আছে সেটা আউটপুট করবে। ইজ এমটি মানে হচ্ছে আমার স্ট্রিংটা কি খালি। আউটপুট সময় নাকি? হ্যাঁ হ্যাঁ, আউটপুটের মধ্যে যদি আমরা দিয়ে দিই হুম। সাবস্ট্রিং তাহলে লেন্থ দিলে লেন্থ ইনপুট করবে, ক্যারেক্টার এট এন দিলে না, মানে এন এর ইনপুট জায়গায় না, যে সংখ্যাটা হবে। আউটপুট করবে এগুলা। ও সরি, লেন্থ হলে হচ্ছে কি তোর লেন্থটা প্রিন্ট করবে, ক্যারেক্টার এট এন দিলে ওই এন এর জায়গায় যে সংখ্যাটা দিব অত নম্বর ঘরে হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে প্রিন্ট যে করতে কি পারবো। আছে ওই ক্যারেক্টারটা প্রিন্ট করবে। ইজ এমটি দিলে আমার ট্রু হচ্ছে কি অথবা কি মানে ফলস ইয়েস অর আসবে, নো এরকম কিছু একটা আসবে। ট্রু ফলস আসবে। যদি এমটি হয় তাহলে ট্রু তো ফলস। ট্রু আসবে, নাহলে ফলস আসবে। সাবস্ট্রিং, সাবস্ট্রিং। যে কোনো সাবস্ট্রিং তো বুঝছস, মনে কর একটা স্ট্রিং হচ্ছে এবিসিডি, এটার একটা সাবস্ট্রিং হইতে পারে বিসি।
তারপরে বিসিডি আরেকটা সাবস্ট্রিং হইতে পারে। তো র্যান্ডম কিছু সাবস্ট্রিং দিবে। সাবস্ট্রিং হচ্ছে এটা হচ্ছে স্টার্ট আর এন্ড, মানে তুই মনে কর এ বি সি ডি ই, এখন তুই চাচ্ছিস বি থেকে ডি পর্যন্ত সাবস্ট্রিং দেখতে, তো বি থেকে ডি পর্যন্ত সাবস্ট্রিং হইতে পারে বি অথবা বিসি অথবা বিসিডি, এগুলো এক একটা সাবস্ট্রিং হইতে পারে এরকম। এগুলো সিতে ছিল তো, সি প্লাস প্লাসে। স্টার্ট কোনটা দিব, যেখান থেকে শুরু হবে হ্যাঁ, যেখান থেকে শুরু হবে আর এন্ড যেখানে শেষ হবে। তারপর নাকি এন্ড হচ্ছে কি? এন্ডে আমরা সি প্লাস প্লাসে কি জানি করছিলাম না একটা না না এন্ডের ক্ষেত্রে? না না, ওটা অন্যটা, তুই সর্টিং এরটার ক্ষেত্রে বলতেছিস। তখন আমরা কি করতাম, এন্ড প্লাস ই ওয়ান দিতাম কিছু একটা নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইখানে কাহিনী ছিল স্ট্রিং এর ক্ষেত্রে, ওটা করতাম। আচ্ছা, এগুলা এক একটা বিভিন্ন জিনিস কাজে লাগে। আমাদের মেইনলি এখানে লাগবে ডট ইকুয়ালস যে ফাংশনটা, এটা কাজে লাগবে। ডট ইকুয়ালস মেথড, ফাংশন না মেথড। এইটা এই যে পরের পেজে আছে, এটা দেখ। ওই আচ্ছা, দুইটা বলে যান না, কোন দুইটা? আর দুইটা বাকি ছিল। ওগুলা ওগুলা তো ইম্পর্টেন্ট না, আমি উদয় লেখা রাখছি। আচ্ছা, ইন্ডেক্স অফ স্ট্রিং এইটা দিয়ে বোঝাচ্ছে, মনে কর আমি একটা মানে ক্যারেক্টার কত নাম্বার ইন্ডেক্সে আছে সেটা আমি জানতে চাচ্ছি, তো সেইটা এখানে দিয়ে দিলে, মাঝখানে এই যে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলে আমাকে রিটার্ন করবে হচ্ছে ওইটার ইন্ডেক্সটা কত। কোড পয়েন্ট এটা আমার খেয়াল নেই এটা আসলে কি ছিল। আর আরেকটা আছে হচ্ছে, আর দুইটা হচ্ছে টু আপার কেস আর টু লোয়ার কেস। আমার স্ট্রিং যদি সব লোয়ার কেসে থাকে, আমি যদি সবগুলারে আপার কেস করে দিতে চাই, তাহলে আমার এটা ইউজ করতে হবে, আর লোয়ার কেস করতে হলে এটা ইউজ করতে হবে। বুঝছস? আচ্ছা, হ্যাঁ। আপার কেস আর লোয়ার কেস কি বললি? আপার কেস দিলে আপার কেসে আউটপুট হবে, লোয়ার কেস দিলে লোয়ার কেসে আউটপুট হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইকুয়ালস বুঝো। আচ্ছা, আমি একটু আগে বলছিলাম যে ওই যে এইভাবে সেট করাটা না আসলে না, মানে অ্যাকুরেট না। কারণ কি, আমরা মনে কর চেক করব যে আমার এই যে স্ট্রিং s1 আর s2 তে সেম জিনিস আছে কিনা। দেখ, সেম জিনিস আছে না হ্যাঁ, আশফাক? হ্যাঁ, সেম জিনিসই আছে। তো আমি এখানে চেক করতেছি system.out.println s1 ইকুয়াল ইকুয়াল s2, এটার আউটপুট কি আসবে? হ্যালো আয়শা, শ্রাবণী, কেউ আসোস? ওমা, কেউ নাই। হ্যালো, হ্যালো, হ্যালো 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 হ্যালো। হ্যাঁ শুনতেছি, বল। হ্যাঁ, কিন্তু কথা শুনতে পাচ্ছিলাম না তোদের। আচ্ছা, এখন শুনতেছস? হ্যাঁ হ্যাঁ, এটা কি আসবে, ট্রু? হ্যাঁ, এটা ট্রু আসবে। কেন আসবে ট্রু? কারণ স্ট্রিং দুটো সেম সেম হ্যাঁ, এটা ইকুয়াল। দেখা মনে হচ্ছে যে এটা দুইটা সেম সেম, তাই এটার আউটপুট আসছে ট্রু, আসলে না। এখন জাভাতে করে কি, মনে কর s1 যখন সেভ করবে, এই কম্পাইলার কিন্তু লাইন বাই লাইন আসে, তো প্রথম লাইনে আসলো s1, দেখলো কি CSE 1 2 3 এটা পাইছে, তো এটা s1 এর মধ্যে সেভ করলো। এরপরে পরের লাইনে আসলো, পরের লাইনে এসে দেখতেছে s2 ভিন্ন আরেকটা ভ্যারিয়েবল, কিন্তু ওইটার মধ্যে CSE 1 2 3 রাখা আছে। এখন জাভা এখানে চেক করবে যে CSE 1 2 3 আমি একটু আগে পাইছি একটা জায়গায়, s1 এ পাইছি না, তো এখন হ্যাঁ। করবে কি, s2 টার রেফারেন্স, মানে রেফারেন্স বলতে আমরা অ্যাড্রেসটা বুঝাই, যেটা s2 এর অ্যাড্রেসটা s1 এর দিয়ে দিবে, মানে s1 এর অ্যাড্রেসটা, সরি s1 এর অ্যাড্রেসটা s2 এর দিয়ে দিবে। তাহলে হবে কি, s2 বলে আসলে কিছু সেভ হবে না, s1 যেহেতু CSE 1 2 3 হোল্ড করতেছে, s2 এর মধ্যে s1 এর অ্যাড্রেসটা দিয়ে দিবে, তো s2 এর কল করলেও আমার হচ্ছে এই s1 এর অ্যাড্রেসটাই পাওয়া যাবে। মাশফিক, এটা বুঝছস? S2 এর মধ্যে S1 এর আচ্ছা, এমন এমন হইতেছে কেন আজকে? মানে আমার মাইকের সমস্যা না ডিসকর্ডের সমস্যা, আমি বুঝতে পারতেছি না। আমিও তো বুঝতে পারতেছি না কিসের সমস্যা। আমার মাইকে তো সমস্যা হওয়ার কথা না। তো নেটে সমস্যা হইতে পারে। তো নেটে সমস্যা নেট হতে পারে। নেট দেখ, পুরা কানেকশন ভালো। এই দেখ আমার স্ক্রিন শেয়ারে দেখ, এখানে দেখ।
দেখা যায়? দাঁড়া, হ্যাঁ দেখতেছি তো। নেট তো ভালো। আচ্ছা আমি দাঁড়াতে একটা রিজিয়ন চেঞ্জ করে ইন্ডিয়া দিয়ে দিই, সিঙ্গাপুরে দেওয়া। হ্যালো হ্যালো, কথা শোনা যায়? শোনা তো যাচ্ছে, আমারটা শোনা যায়? হ্যাঁ যায়। আচ্ছা দেখি এখন প্রবলেম করে। আচ্ছা কি বললি স্ট্রিং এর S1 S2 টা একটু আরেকবার রিপিট কর। আচ্ছা কি বলে, আমরা তো জানি কম্পাইলার লাইন বাই লাইন চায়, রাইট? ইয়েস। তো লাইন বাই লাইন যদি চায়, প্রথম লাইনে আসলো s1 নামের একটা ভেরিয়েবল দেখলো যেটা হচ্ছে স্ট্রিং টাইপের, এটার মধ্যে CSC 1 2 3 সেভ হয়েছে, ঠিক আছে? এটা এই লাইনে কোনো প্রবলেম হয় না। সেকেন্ড লাইনে আসলো, আবার দেখলো নতুন আরেকটা ভেরিয়েবল s2 স্ট্রিং টাইপের, যেটার মধ্যে CSC 1 2 3 সেভ করতে বলতেছে। এখন জাভা কম্পাইলার দেখে কি CSC 1 2 3 তো একটু আগে আমি সেভ করে আসছি না এই যে s1 এ। হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছে করবে কি s2 এর মধ্যে s1 এর রেফারেন্সটা দিয়ে দিবে। রেফারেন্স মানে হচ্ছে অ্যাড্রেসটা, s1 এর অ্যাড্রেসটা s2 এর মধ্যে দিয়ে দিবে। আসলে s2 তে এটা সেভ হবেই না, s2 তে এটা সেভ না হয় s1 এ যেটা সেভ হয়েছিল ওইটার অ্যাড্রেসটা s2 এর মধ্যে দিয়ে দিবে। কথা বুঝছস? সাপোজ দাঁড়া আমি এখানে একটা রেখে দেখাই। মানে ও কি সেম জিনিস পাইলে এরকম করে সব হ্যাঁ সময়? সেম জিনিস পাইলে, এই যে এইটা আমার এইটার মধ্যে সেভ হয়েছে না মাশফিক? আবার শুনি না মাশফিক। হ্যাঁ আমিও হ্যাঁ শুনি না। এখন শুনতেছি আবার। তোর মাইকেরই প্রবলেম, কারণ তোর কথা কিন্তু শোনা যায় কিন্তু একদম আস্তে হয়ে যায়। এই যে এখন তোর কথা একদম আস্তে শোনা যাচ্ছে কিন্তু খুবই আস্তে, কি মানে কথা আর বোঝা যাচ্ছে না। এইকে তো প্রবলেম হওয়ার কথা না, এই যে কেন এখন হইতেছে আবার আমি শোনা বুঝতেছি যাইতেছে না। ঠিক মতো। আচ্ছা দেখ, এইটা কি বুঝছস যে CSC 1 2 3 S1 এর মধ্যে সেভ আছে, আছে। এটার অ্যাড্রেস মনে করলাম 101। এই লাইনটা শেষ রান করা, পরের লাইনে আসলো এই লাইনে আইসা দেখলো নতুন আরেকটা ভেরিয়েবল s2, s2 এর মধ্যে সেভ করতে বলতেছি এই জিনিসটা, এই যে CSC 1 2 3। কিন্তু জাভা কম্পাইলার দেখবে কি CSC 1 2 3 তো এর আগেই এখানে সেভ হয়ে আছে, রাইট? s1 এর মধ্যে সেম জিনিস। তো করবে কি s2 এর মধ্যে অ্যাড্রেস রাখা দেবে 101। মানে কি এই দুইটার অ্যাড্রেস সেম, এই দুইটার অ্যাড্রেস সেম, এই দুইটা জিনিস সেম জায়গায় পয়েন্ট করতেছে, এটাও এটারে পয়েন্ট করতেছে, এটাও এটারে পয়েন্ট করতেছে। অ্যাড্রেস কেমনেই রাখা যায়? অ্যাড্রেস রাখলে না পয়েন্টারের কি কি ঝামেলা আছে? বুঝি না কথা। অ্যাড্রেস রাখতে হলে না আমরা পয়েন্টার ইউজ করতে হয়। আমার এটা তো আমি করি না, এটা জাভা নিজে থেকে করছে। ওকে। মানে s1 আর s2 এখন CSC 1 2 3 একটা জায়গায় আছে, সেটা হচ্ছে 101। এই 101 রেই পয়েন্ট করতেছে, যে এই দুইটা ভেরিয়েবল এটারে পয়েন্ট করতেছে, এইটার কোনো অস্তিত্বই নেই, এই সেকেন্ডটার কোনো অস্তিত্ব নেই। বুঝতে পারছি। তো এখন তাহলে জিনিসটা কি হলো, s1 ও 101 s2 ও 101। তো আমি যদি দুইটারে কম্পেয়ার করি s1 ও 101 s2 ও 101, এটা তো অলওয়েজ ট্রু হবে, তাই না? এটা কিন্তু আসলে যে এই দুইটা লেখা সেম এর নাকি জন্য সিএসসি 1 2 3 যে জায়গাটায় আছে ওইটা আর কি কম্পেয়ার করতেছে একটার ওই সাথে? জায়গা ওই জায়গাটার সাথে তুলনা করতেছে, একটা জায়গায় ওই জায়গাটা নিয়ে তুলনা করলে তো অলওয়েজ ট্রু হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ জিনিসটা না হ্যাঁ। এটা হচ্ছে তোর মানে মানে লজিক্যাল হইলো না আসলে, কিন্তু এই দুইটা সেম হওয়ার কারণেই কিন্তু দুইটা জায়গা সেম হইছে, কিন্তু আসলে এটা লজিক্যাল না। এইটা এই যে এই পাশে লেখা আছে, এটা পড়লে বুঝতে পারবি এখন। এটা পড়। আচ্ছা এখানে যদি যে কোনো একটা ডিজিট না দিতাম, অন টু পর্যন্ত দিতাম, তাহলে কি দুইটা ভিন্ন ভিন্ন লোকেশনে সেভ হইতো? হ্যাঁ মাসফিক, এটা কি বুঝতে পারছস? বুঝতে পারছি। আচ্ছা একটা স্পেশাল মেমোরিতে আছে কি স্ট্রিং কনস্ট্যান্ট পুলে হ্যাঁ, সেভ করে এই রাখছে। স্ট্রিং লিটারাল বলতে বোঝাচ্ছে আমরা অ্যাপোস্ট্রোফি কমার মধ্যে যেসব হ্যাঁ হ্যাঁ। ইনপুট দেই সেগুলো হচ্ছে একটা জিনিসটা স্পেশাল লিখি, মেমোরিতে আচ্ছা থাকে। হ্যাঁ। এন্ড দুইটা বা তার থেকে বেশি জিনিস সেম জিনিস হয়ে থাকে, তাহলে দুইটা সেপারেট মেমোরি বা সেপারেট অবজেক্ট তৈরি করে না, একটার মধ্যেই রাখা দেয়। তো এর জন্য সঠিক নিয়ম হচ্ছে এইভাবে, যদি আমি এক্সপ্লিসিটলি দিতে চাই আমার সঠিক নিয়ম হচ্ছে এইটা,
দুইটা আলাদা আলাদা অবজেক্ট তৈরি করা। আমি যেহেতু নিউ কিওয়ার্ড ইউজ করছি, এটা দুইটা ডিফারেন্ট লোকেশনে দুইটা ডিফারেন্ট অবজেক্ট তৈরি করবে। এটা কিন্তু ডিফারেন্ট লোকেশনেই হবে, অবশ্যই প্রত্যেকবার এটা ডিফারেন্ট লোকেশনে হবে। তো এইবারে কেমনে কম্পেয়ার করব? আমরা কম্পেয়ার করতে পারি, এই যে একটা ফাংশন ছিল ডট ইকুয়ালস, তো s3 ডট ইকুয়ালস s4, আমরা এটা চেক করতেছি যে ইকুয়াল কিনা। এখানে দেখ আসলে ইকুয়াল না, এর জন্য এখানে ফলস আসবে। যেটার সাথে কম্পেয়ার করব ওইটা ফার্স্টে রাখবো, যেটারে কম্পেয়ার করব ওইটা পরে রাখবো। এটা তো তোর কোনো ডিফারেন্স ফেলবে না। তো এখানে s4 তে s3, এখানে তে কোনো ডিফারেন্স হবে না। মিলে কম্পেয়ার করতেছি। হ্যাঁ হ্যাঁ, কম্পেয়ার করা তো আর ডিফারেন্স হবে না। আমি তো ওর সাথে এর কম্পেয়ার করি বা এর সাথে ওরে কম্পেয়ার করি, পার্থক্য নেই। কিন্তু পার্থক্য কিন্তু এই জায়গায় যে এই ক্ষেত্রে আমার কম্পেয়ারস দ্য রেফারেন্স, মানে এই ক্ষেত্রে রেফারেন্সটা কম্পেয়ার হচ্ছে আর এখানে অ্যাকচুয়াল অবজেক্টটা কম্পেয়ার হচ্ছে, যেটা আমরা ইনপুটে দিব। এর জন্য এটা লজিক্যাল। বুঝি না, বুঝি নাই। মাইকটা কাছে নে তো তুই। হ্যাঁ, মাশফিকের মাইকেই সমস্যা। মাইকেই সমস্যা, ওর নেটের সমস্যা না, ওর মাইক থেকেই আসতেছে না। মাশফিক ফোন দিয়ে জয়েন হইতে পারিস না একটু? একটু আমি কানেক্ট করে ডিসকানেক্ট। শোনা যায়? হ্যাঁ যায়। এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বলতেছি লিটারেলস গুলো কম্পেয়ার করে। হ্যাঁ, একবারে লিটারেলস গুলা কম্পেয়ার করে। আচ্ছা, আমি আরেকটা জিনিস তোকে আস্ক করছিলাম, তুই বলছিলি বলবি, সেটা হলো স্ট্রিং এর ভিতরে এই যে CSC 1 2 3 আমরা তো এটা হ্যাঁ, এই যে আগে থেকে দিয়ে দিলাম, এই যে কিন্তু এখন ইনপুট নিতে হলে কি করব? এই যে ইনপুট নিতে হলে এইভাবে লিখতে হবে। প্রথমে এই যে ডিক্লেয়ারিং দ্য অ্যারে, আমরা কি করতেছি, স্ট্রিং টাইপের ক্লাস নিছি, দেন এখানে একটা বক্স দিব। বক্সটা হচ্ছে আমার বুঝাই এটা একটা অ্যারে। আমরা কি জানি স্ট্রিং টাইপের অ্যারেই তো, স্ট্রিং কিন্তু একটা অ্যারে, তাই না? অ্যারেটা টাইপ হচ্ছে স্ট্রিং। তো আমরা একটা অ্যারে বানাবো। অ্যারে বানাইতে হলে আগে অ্যারের টাইপ দিতে হবে, এখানে অ্যারের টাইপ হচ্ছে স্ট্রিং, দেন অ্যারের সাইন দিতে হবে, এটা হচ্ছে অ্যারের সাইন, দেন অ্যারের একটা নাম দিতে হবে, নাম দিলাম অ্যারে, ইকুয়াল টু দিয়ে নতুন একটা অবজেক্ট বানাবো। আর স্ট্রিং এর মধ্যে আমরা পাস করব হচ্ছে এটার সাইজটা, মানে এই অ্যারেটার সাইজ কত হবে। তো যখন আমরা এটা ডিক্লেয়ার করি তখন কিন্তু আসলে একটু আগে যেটা বলছিলাম সবগুলা ইমপ্লিসিটলি তো নাল সেট হয়েছে। এখানে ব্যাকস্ল্যাশ 0 না, এখানে কিন্তু NULL। এটা যদি তুই এখন প্রিন্ট করো এই লাইনের পরে কিছু ইনপুট না করে প্রিন্ট করলে নাল 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 চারটা নাল প্রিন্ট হবে, সরি 5টা নাল প্রিন্ট হবে। প্রণয় বল। এখানে আমার অ্যারেটা কি? অ্যারে কি নাম দিছি আমি নাকি? হ্যাঁ, অ্যারেটার স্ট্রিং নাম। টাইপের অ্যারে? অ্যারেটা হচ্ছে নাম। স্ট্রিং কি? ক্লাস? স্ট্রিং ক্লাস না, এখানে হচ্ছে ওই যে ডাটা টাইপ। তো আচ্ছা, আচ্ছা, অ্যারের আচ্ছা। ডাটা টাইপ, এখানে ইন্টিজার দিলে এটা ইন্টিজার হবে। যে নিচেরটা দেখ, এই যে বুঝতে পারছি, বুঝতে থার্ড পারছি, লাইনটা দেখ, বুঝতে পারছি। তাহলেই বুঝতে পারবি। হুম। আচ্ছা, ইন্টিজার দিলে তো সব জিরো স্টোর হইতো না? হ্যাঁ, ইন্টিজার যদি এখানে থাকতো ইন্টিজার, এখানে ব্র্যাকেট, আবার অ্যারের নাম নিউ, এখানে দিতে হইতো আবার ইন্টিজার দিয়ে, যদি আবার এখানে 5 দিতাম তাহলে এই নালের জায়গায় সবগুলা 0 0 0 0 হইতো। আচ্ছা, এখানে দেখ ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করার দুই রকমের নিয়ম দেখাইছে। দুই রকম না, আসলে 3 রকম হবে। একটা তো এই মাত্র যেটা বললাম যে স্ট্রিং এর জায়গায় তুই যদি ইন্টিজার দিয়ে দিতি তাহলে এক ধরনের হইতো। এইটা হচ্ছে আমি এক্সপ্লিসিটলি সেট করে দিচ্ছি যে এরকম। এটা তো বুঝছস কেন হইছে, কেমনে হইছে। ইন্টিজার নাম দিছি ইন্টিজার অ্যারে, আর তার মধ্যে সেট করে দিছি সবকিছু। এটা বুঝছস মাশফিক? আচ্ছা, এখানে ইন্টিজার আর অ্যারে যে লিখছস এর মধ্যে একটু ফাঁকা জায়গা। না, এটা নাম, এটা পুরাটা নাম। ও আচ্ছা। এটা নাম, এটা আবার অন্য কিছু না, এটা নাম। মাশফিক কি বুঝছস এই লাইনটা? আচ্ছা, এইটার ক্ষেত্রে একটু দেখবি অন্যরকম জিনিসটা। এখানে দুইটা আলাদা হওয়ার কারণ কি, এইভাবে দেওয়াটা সঠিক নিয়ম না। একটু আগে আমরা যেভাবে দেখছিলাম স্ট্রিং এর ক্ষেত্রে এইভাবে দেওয়াটা ঠিক না, সেম কারণে এইভাবে দেওয়াটা ঠিক না। এইভাবে যদি অবজেক্ট ক্রিয়েট করে ওটার মধ্যে আমরা রাখতেছি। যদি অবজেক্ট ক্রিয়েট করে রাখি সেটা বেস্ট নিয়ম, আর অবজেক্ট ক্রিয়েট করে রাখতে গেলে আমাদের এইভাবে রাখতে হবে। অবজেক্ট জিনিসটা কি? ক্লাসের ভিতর আমি যেই ম্যাটেরিয়ালস গুলো রাখতেছি নাকি? হ্যাঁ, একটা অবজেক্ট মানে এটার আমি একটা বাউন্ড করে দিতেছি, এটা একটা আমি ক্লাসের আন্ডারে একটা বাউন্ড করে দিতেছি। বাউন্ড মানে ক্লাসের আন্ডারে বাউন্ড করে দিচ্ছি বলতে কি বুঝাই? মানে
একটা নির্দিষ্ট জায়গায় আমি সেভ করতেছি, আমার কোনো এলোপাথারি ভাবে সেভ করব না। আমি একটা ক্লাসের আন্ডারে যে একটা মনে করো ওই যে যেটা বললাম যে সিএসসি ডিপার্টমেন্টের আন্ডারে যদি 10,000 স্টুডেন্ট থাকে, আমি সিএসসির আন্ডারে সেভ করতে পারবো। আমি কিন্তু যদি আমি ড্যাফোডিলের আন্ডারে সেভ করি, তাহলে তো আমি বুঝবো না কোনটা সিএসসি, কোনটা বিবিএ, কোনটা ল, কিছুই তো বুঝবো না। আমার তো সব এলোপাথারি ভাবে থাকবে। কথা বুঝছস মাশফিক? বুঝতে পারছি দেন। আচ্ছা, দেন হচ্ছে স্ট্রিং এর মতো অ্যারেরও কিছু ফাংশন অথবা মেথড আছে যেগুলার ইউজ করতে হলে আমার আবার সেই ইউটিলিটি প্যাকেজ লাগবে। একটা কাজ, আরেকটা কোশ্চেন। আচ্ছা এটা শেষ কর, তারপর বলতে। বল। সেটা হলো এই যে একদম প্রথমে যা স্ট্রিং স্ট্রিং ইন্টিজার অ্যারে নিচে যা, নিচে এই যে হ্যাঁ এখানে রাখ। এখানে তো আমি হচ্ছে কি নাল হয়ে আছে, এই নালের জায়গায় আমি যেটা ইনপুট নিব ওইটা নিতে হলে কি করতে হবে? এই লাইনের পরে মানে পরে অথবা আগে তুই যেখানে স্ক্যানার যদি বানায় রাখোস বা বানায় এরপরেও বানাইতে পারোস, বানানোর পর তুই কি লিখবি? তুই স্ক্যানারের নাম মনে কর দিলি এসসি, লিখবি এসসি ডট এটার নাম অ্যারে ইকুয়াল টু নেক্সট লাইন, তারপর ব্র্যাকেট ওই যে প্যারেনথেসিস দেয়া সেমিকোলন, শেষ। নেক্সট লাইন কেন দিব? দাঁড়া এক মিনিট। কেন নেক্সট লাইন মনে নাই যে ইনপুট নেওয়ার জন্য? হ্যাঁ নেক্সট, এটা কি লাইন দিতে পারছে? হ্যাঁ স্ট্রিং বুঝতে পারছি। এটা আমার করতে হবে, এটা আমার কি করতে হবে তোর? স্ট্রিং অ্যারে স্ট্রিং অ্যারে অ্যারে না দাঁড়া কি দাঁড়া, আমারই গোলাই গেছে। আমি তোরে দেখাই, তোরে শর্ট করে দেখাই দিই, তাহলে তুই ইজি হবে। পাবলিক ক্লাস ধর প্রোগ্রাম 3 নাম দিলাম। এটার মধ্যে কি থাকবে? পাবলিক। আচ্ছা আমি বলি, আমি হচ্ছে কি স্ট্রিং লেখা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, ওইটার মধ্যে আমি হচ্ছে কি অ্যারে ডট নেক্সট লাইন দিয়া, নাকি এরকমই তো? তুই দেখ, মুখে বলতে গেলে আমিও কনফিউজড হয়ে যাব। আচ্ছা এটুক তো আমাদের লিখতেই হবে, এটুক অলওয়েজ লিখতে হবে। দেন আমরা কি করতে চাচ্ছি, আমরা তো স্ক্যান করব, তার জন্য আমাদের আগে এই স্ক্যানারটা বানাই ফেলি, যে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট, আমি যদি চাই সবকিছু আনবো তাহলে এই যে স্টার দিয়ে দিলাম, তাহলে সব চলে আসবে। স্ক্যানার না স্ক্যানার তাহলে অটোমেটিক চলে আসবে। তাহলে আমরা স্ক্যানারটা আগে বানাই, এস সি এ এন এন আর, নাম দিতে পারি যেটা খুশি, আমার ইচ্ছা নাম। আমি ধর নাম দিব ইনপুট ইকুয়াল টু নিউ, আবার দিতে হবে স্ক্যানার, দিয়ে ভিতরে কি দিতে হবে? সিস্টেম ডট ইন। আচ্ছা এটা দেওয়ার পরে আমার ছোট হাতের এত কাহিনী কেন লেখা? অনেক কাহিনী। আমাদের এখন হচ্ছে একটা স্ট্রিং বানাইতে হবে, তো আমরা চল একটা স্ট্রিং টাইপের অ্যারে বানাবো। স্ট্রিং অ্যারে, এবার নাম দিতে হবে, নাম দিব মনে কর কি বলে str, নাম দিলাম আমরা সিতে যেমন নাম দিতাম। এরপরে নিউ, আবার স্ট্রিং, দেন হচ্ছে তোর সাইজটা দিতে হবে। সাইজ কত? মনে কর 10। এইটা হচ্ছে আমার স্ট্রিং তৈরি হয়েছে। আমি এখন যদি তোরে দেখাই, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। আচ্ছা আমি তোরে দুইটা জিনিস একসাথে দেখো। আমি এখানে স্টার্টটা তাহলে কাটলাম, আপাতত স্টার্টটা কেটে স্ক্যানারই লিখলাম, কারণ আছে। আচ্ছা আমরা তো স্ট্রিং চাইতেছি প্রিন্ট করতে, কিন্তু এটার মধ্যে কিছু নাই, রাইট? স্ট্রিং আমরা মনে আছে বলছিলাম স্ট্রিং কি টাইপের ডাটা? কি টাইপের? নন প্রিমিটিভ। নন প্রিমিটিভ। নন প্রিমিটিভ কিন্তু ডাটাটাকে হোল্ড করে না। নন প্রিমিটিভ কাকে হোল্ড করে? ডাটাকে। আচ্ছা আমি বলি, প্রিমিটিভ আমার কি? প্রিমিটিভ টাইপের হলো আমার তোর ভ্যালু ট্যালু এগুলো না, আর নন প্রিমিটিভ মানে তো অ্যাড্রেস। অ্যাড্রেস। তো আমি এখন যদি মনে কর str প্রিন্ট করি, কি হইতে পারে? অ্যাড্রেস আসে পড়বে একটা কিছু। দাঁড়া এটাকে সেভ করি, সেভ হইছে, কম্পাইলেশন হইছে। এই যে দেখ তোর স্ট্রিংটা সেভ হইছে এই যে মেমরি লোকেশন, এই মেমরি লোকেশনটা আসছে। আমার কিন্তু অ্যাকচুয়াল এটার মধ্যে যে নাল সেট হইছে এটা আসে না। তা আমার
এই স্ট্রিং থেকে আমি তাহলে প্রিন্ট করব কেমনে? এইটা প্রিন্ট করার একটা সিস্টেম আছে। অবজেক্টের থ্রুতে হ্যাঁ হ্যাঁ, তো অবজেক্ট আসবে। না 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 আমি তো ইনপুটই নেই কিছু, ইনপুট না নিলে প্রিন্ট করব কি? না, প্রিন্ট তো বললাম আমার নাল নাল আসবে না, আমি তো সেটা দেখাতে চাচ্ছি যে নাল নাল আসবে। তা আমরা এই স্ট্রিংটারে কেমনে প্রিন্ট করতে পারি? কোনো বুঝতে আইডিয়া আছে? পারতেছি না। এটা কি কোনো কিছুর মধ্যে রাখা ওইটা তারপর প্রিন্ট করতে হবে নাকি? একটা অবজেক্ট ক্রিয়েট করে তারপরে আচ্ছা দেখ, ওই তা আমার আগে এর একটা থাকুক। উম, আচ্ছা তাহলে আগে আমরা ইনপুটটা নেই, চল। স্ক্যানার তো বানাইছি, রাইট? ওই যে উপরে স্ক্যানার ইনপুট নাম দিয়ে বানাইছি। এখন যদি আমি লিখি যে str ইকুয়ালস টু নেক্সট লাইন, কেমনে print করবি? কি নাল কেমনে প্রিন্ট করবি? দেখাবো না তো নেক্সট লাইন এই কি হইছে? cannot find symbols, ওমা তারা, ও আচ্ছা my bad। করছি, ভুল করছি স্ট্রিং নেক্সট লাইন হইলো কেমনে? ওখানে তো ডট হবে না। হ্যাঁ হ্যাঁ, এখানে ভুল করছি হচ্ছে এই যে ইনপুট দেই নাই আমি, যে স্ক্যানারের নাম দিছি ইনপুট ডট নেক্সট লাইন দেওয়া লাগতো। দাঁড়া এসে একটু পরে, এক সেকেন্ড জাস্ট, একটু দাঁড়া, শ্রাবণী একটু বলতেছিল হচ্ছে গিয়া স্ক্রিন রেকর্ড করতেছিস তো? করতেছি চলতেছে। Okay. বললাম না? আচ্ছা, তো আমার প্রথম ভুল গেছিল যে আমি যে ইনপুটটা নিছিলাম, ইনপুট ডট দিতে ভুলে গেছিলাম, ডট নেক্সট লাইন দিয়ে তারপরে করতে হবে। আরো ভুল আছে, তাহলে হচ্ছে আমি নতুন একটা নাম দিয়ে স্ট্রিং টাইপের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব না, ওটার ভিতর শুনে ইনপুট ডট নেক্সট লাইন রাখবো, কি বুঝি নাই তোর তারপর কথা, ওইটা প্রিন্ট করবো শোনা। তোর কথা বুঝি নাই। আমার জিনিসটা এরকম হবে না, তোর স্ট্রিং এই যে তোর এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ, এটা কি টাইপের? আমার স্ট্রিং টাইপের না? কোনটা স্ট্রিং টাইপের? এই যে আমি যে ইনপুটটা নিচ্ছি, হ্যাঁ এই যে স্ট্রিং টাইপের, কথা আমি বুঝি নাই ঠিক মতো। মাসফিক মনে হয় বলতে চাচ্ছিল যে স্ট্রিং যে লিখছি str, এর আগে ডেটা টাইপটা দেই নাই কেন? কিন্তু ওটা তো আগে ডিক্লেয়ার করছি মেবি। এই যে ডেটা টাইপ দেওয়া স্ট্রিং, মাসফিক কিছু বুঝ, মানে আমার একটু বুঝা, তুই কি বুঝাইতে চাচ্ছস? নিজেই তো বুঝতেছি না কই ভুল হয়েছে এটা বুঝতেছি, কিন্তু কোন জায়গায়। আচ্ছা আমি তোকে একটা জিনিস দেখাই, আমার তো একটা তাহলে ইম্পোর্ট করা লাগবে, আমি তোকে ওইটা বুঝাই তারপরে বুঝাচ্ছি। ডট এস আচ্ছা এই যে 10টা নাল আসছে না, হ্যাঁ
কেন আসছে? কারণ আমি কোনো কিছু ইনপুট করিনি। এইটুকু আগে দেখ বুঝোস কিনা। আমি জাস্ট স্ট্রিং টাইপের অবজেক্ট বানাইছি, কিন্তু আমি এটার মধ্যে কোনো কিছু ইনপুট করি নাই। এটা কি বুঝতেছস মাসফি? হ্যাঁ, হ্যালো। তারা দেখতেছি। হ্যাঁ বুঝতে পারছি, এটা তো খালি সাইজটা ডিক্লেয়ার করছিস, ভিতরে কিছু রাখোস নাই। হ্যাঁ, এইটা দেখতে কেমন হয়েছে আমি তোরে বলি। আরে এটা ছোট হয় না কেন? আচ্ছা হয়েছে। কেমনটা লাগে? আম্মু একটু পানি দিও আমাকে। এইটা হচ্ছে কি, এরকম আমার একটা বক্স তৈরি হয়েছে হুম। যেখানে 10টা ঘর, মনে করেন এখানে 10টা ঘর আছে, আর প্রত্যেকটার মধ্যে নাল। এই জন্য আমার এখানে প্রত্যেকটা জিনিস নাল আসছে। এখন এটা কেমনে প্রিন্ট হয়েছে? আচ্ছা আগে বল, এটা যে একটা অ্যারে, এটা তো বুঝছস যে এটা একটা অ্যারে তৈরি করছি। মাশফিক, বুঝতে পারতেছি, বল তুই। এটা কিন্তু একটা অ্যারে, যে স্ট্রিং টাইপের অ্যারে। হ্যাঁ, এখন অ্যারের মধ্যে আমরা ইনপুট কি নরমালি করি নাকি হচ্ছে লুপ দিয়া করি? লুপ দিয়ে করি। তাহলে নরমালিও করি, লুপ দিয়েও করি। নরমালি করি। নরমালি করতে হলে তো, আরে হ্যাঁ নরমালি করতে হলে তো আমাদের ওই যে দিতে হবে, লাইক এইখানে হচ্ছে তোর ব্র্যাকেট। আগে থেকে বলে দিতে হ্যাঁ, হবে। ব্র্যাকেট দিয়ে বলে দিতে হবে, মনে কর এ বি সি ডি ই এফ, এই যে 5টা বললাম। আচ্ছা এইভাবে বলা যাবে না স্ট্রিং এর ক্ষেত্রে, আই গেস। আচ্ছা স্ট্রিং এর ক্ষেত্রে জাস্ট এইভাবেই বললাম। আর এখানে লুপ ইউজ করে করতে হবে। মেইনলি হচ্ছে তোর লুপ ইউজ করে 0 নাম্বার ইন্ডেক্সে ঢুকাইতে হবে। এখানে এটা 0 নাম্বার, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এরকম করে 10 পর্যন্ত তোর এখানে ইন্ডেক্স ইউজ করে লুপের মাধ্যমে একটা একটা করে ঢুকাইতে হবে। এখন তুই কি একটা একটা করে ইনপুট করবি নাকি তুই চাইলে একটা লাইন হিসেবে ইনপুট নিতে চাস? এই ইউজ কেসের উপর মানে ডিপেন্ড করে যে তুই কোন রকম ভাবে স্ট্রিং নিবি। তুই কি স্ট্রিং অ্যারের মধ্যে নিবি নাকি তুই ডিরেক্টলি একটা স্ট্রিং বানায় ইনপুট করবি? তুই যদি ডিরেক্টলি ইনপুট করতে চাস সেটা করতে পারবি, সেটা আরো ইজি। আমি এটা তো রাখলাম মনে কর str নামে। এখন মনে কর আমি আরেকটা স্ট্রিং বানাবো, স্ট্রিং, এটার নাম দিলাম str2। এটা আমি চাইলে এখানে ডিক্লেয়ার করে রাখতে পারি, পরে আমি ইনপুট দিতে পারি, অথবা আমি ডিরেক্টলি এখানেই ইনপুট দিতে পারি যে ইনপুট ডট এক মিনিট। নেক্সট লাইন এই। আসস মাশফিক? আচ্ছা তো, আচ্ছা কোথায় ছিলাম? মাশফিক দেখ, আমি এখানে দুই ভাবে হচ্ছে স্ট্রিং বানাইছি। আমি যদি লাইনটা আলাদা করে দেখ, এইখানে আমি একটা অবজেক্ট বানাইছি, মানে অ্যারে টাইপের, স্ট্রিং টাইপের অ্যারে বানাইছি এই এই লাইনে, যেটা আউটপুট হচ্ছে এখন দিবে। যদি আমি ইনপুট না নিয়ে দেই তাহলে নাল 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 10টা নাল দিবে। আর পরের বার দেখ আমি একটা স্ট্রিং বানাইছি যেটা হচ্ছে নাম দিচ্ছি str2। এটা একটা স্ট্রিং টাইপের অ্যারে, আর এটা একটা স্ট্রিং, দুইটার পার্থক্য আছে কিন্তু। এইটার মধ্যে আমি ডিরেক্টলি ইনপুট নিতেছি একটা লাইন, কিন্তু আমি কিন্তু এটার মধ্যে ডিরেক্টলি কোনো ইনপুট নিতে পারবো না। আমার এখানে ইনপুট নিতে হলে একটা একটা ফর লুপ চালায়া ওই ইনডেক্স নাম্বার অনুযায়ী ইনপুট নিতে হবে। কথা বুঝছস তো? আমি যদি এটা কম্পাইল করি, দেন যদি করি তাহলে এরকম, এই যে দেখ, এটা 10টা নাল প্রিন্ট করছে আর এটা আই এম প্রণয় প্রিন্ট করছে। তুই কি বুঝতে পারছিস মাশফিক? মিউট। বুঝতে পারিনি, আরেকবার বলতে। কোনটা বুঝছস না? স্ক্যানার বানাইলাম, তারপর স্ট্রিং ডিক্লেয়ার করে স্ট্রিং এর সাইজ ডিক্লেয়ার করলাম। এটা তো স্ট্রিং তারপরে না, এটা যদি কিন্তু আরেকটা স্ট্রিং টাইপের অ্যারে, আর এটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং টাইপের অ্যারে, হ্যাঁ। আর এটা কি, আর স্ট্রিং টাইপের আরেকটা অ্যারে নিছি না, স্ট্রিং 2? না, এটা আরেকটা অ্যারে না, এটা কিন্তু নরমাল একটা স্ট্রিং। আচ্ছা,
নরমাল একটা স্ট্রিং এ আমরা ইনপুট নেক্সট লাইন নিছি আর কি। হ্যাঁ মানে এটা এখানে একটা লাইন ইনপুট নিচ্ছে, কিন্তু আমরা এইটার ক্ষেত্রে লাইন ইনপুট নিতে পারবো না। এটার ক্ষেত্রে আমাদের একটা ফর লুপ চালাইতে হবে, আই এর মান বাড়ায় বাড়ায় প্রত্যেকটা ইন্ডেক্সে এক একটা করে ক্যারেক্টার রাখতে হবে। খাতায় কি লেখা? আচ্ছা এখানে আমরা ইনপুট কেন লিখছি, ইনপুট ডট নেক্সট লাইন। এই যেটার নাম আমি ইনপুট দিছিলাম না, ওখানে দেখ এসসি ছিল, তো আমি যদি এসসি এখানে দিতাম, এখানে যদি স্ক্যানারের যে নামটা থাকবে ওটা দিতে আমি হবে যদি আর কি, এসসি তো দেই তাহলে এখানেও আমার এসসি দিতে হবে। হুম, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা তাহলে সব এখানে ক্লিয়ার। এই গেছে আমাদের এখন অ্যারে। আরেকবার যাতে একটু ওইটা একটা জিনিস আছে, মনে কর আমার এটা তো গেল তোর স্ট্রিং টাইপের অ্যারে। আমি যদি স্ট্রিং হুম। টাইপের অ্যারে না নিয়ে আমি যদি ইন্টিজার টাইপের অ্যারে নিতাম, যেটার মধ্যে আমি নতুন একটা অ্যারে বানাবো ইন্টিজার টাইপের, যেটার সাইজ হবে মনে কর 5। এন্ড এটার মধ্যে আমি যদি ইনপুট করতে চাই সেক্ষেত্রে আমার কিন্তু লুপ চালাইতে হবে, একটা ফর লুপ চালাইতে হবে। ইন্টিজার i ইকুয়ালস টু 0, i লেস দেন কি হবে 5 হবে, i হবে প্লাস প্লাস। আর এখানে কি করব, এখানে আমার এটার নাম দিচ্ছি অ্যারে ডট, এখানে হচ্ছে i ইকুয়াল টু sc ডট নেক্সট ইন্ট। এটা কি বুঝছিস কেন করছি? না কেন বুঝিস নাই? আমরা যে সি তে যে একটা অ্যারেতে ইনপুট, হ্যাঁ বুঝতে পারছি। তা আমরা যদি এটা নেক্সট ইন্টিজার মানে ইন্টিজার ভ্যালু ইনপুট হবে প্রত্যেকবার। আর এটার নামটা দেখ চেঞ্জ করে দিই, এটার নাম দিছি অ্যারে। এবার যদি কম্পাইল করি, আমার প্রথম এটা কিসের চাচ্ছে, ও আচ্ছা প্রথমে 5টা সংখ্যা চাচ্ছে। এই যে দেখ 5টা সংখ্যা ইনপুট হয়েছে, এই যে দেখ দেখায় দিচ্ছে, দেখছস? মাশফিক, হ্যাঁ দেখতেছি। আর এই অ্যারেটার এই যে 5টা সংখ্যা ইনপুট নিছে এটা প্রিন্ট করার জন্য আমার এইটা লাগবে, অ্যারেস ক্লাসটা লাগবে, যেটা বলছিলাম ইউটিলিটি ক্লাসের মধ্যে, ইউটিলিটি প্যাকেজের মধ্যে আরেকটা ক্লাস হচ্ছে অ্যারেস। অ্যারেস ডট টু স্ট্রিং একটা মেথড আছে, টু স্ট্রিং মেথডের মধ্যে অ্যারের নামটা পাস করে দিলে আমার এটা আউটপুটে চলে আসবে। এটা কেন, এটা লুপ ইউজ করলে এরকম সিস্টেম? লুপ না, অ্যারের জন্য, অ্যারের আউটপুট করার জন্য আমার এই নিয়ম। যে টাইপের অ্যারে হোক না, স্ট্রিং টাইপের অ্যারে হইতে পারে, ইন্টিজার, ফ্লোট, যে টাইপের অ্যারে হোক না কেন। আমার যদি এটা স্ট্রিং টাইপের হইতো, তো আমি যদি স্ট্রিং টাইপেরটা নিতে চাইতাম তাহলে আমার কি করতে হতো, এটার নাম কি str না, str টাইপের মধ্যে আমার হচ্ছে নেওয়া লাগতে হচ্ছে এখানে লাইন, এই আই এম প্রণয়, এটা গেল। এরপরে দিলাম আই, আচ্ছা আমরা তো তাহলে সবসময় স্ক্যানার ইউজ করে করলেই পারি, এত নিয়ম কাহিনী না কেন? স্ক্যানার ইউজ করেই তো করব, আমরা তো এক্সপ্লিসিট ভাবে দিয়ে দিব না। ও আচ্ছা, আমি এখানে অ্যারে প্রিন্ট করতেছি। আমি যদি এখানে প্রিন্ট বাল ভুল হয়ে গেছে, আমি যদি স্ট্রিংটা প্রিন্ট করতাম str, কম্পাইলেশন কমপ্লিট, আই এম প্রণয়, এই জিনিসটা কিন্তু আমরা সি তে করতে পারতাম না মাশফিক। একটা জিনিস আমি কি করছি দেখছো, এখানে একটা অ্যারে বানাইছি স্ট্রিং টাইপের। তার মানে কি, আমার যে ঘর, এই যে ঘর, এই ঘরের মধ্যে কিন্তু আমি চাইলে একটা পুরো হোল স্ট্রিং রাখতে পারবো। মানে কি, আমি এই ঘরগুলোর মধ্যে একটা পুরো লাইন লিখতে পারবো। তো আমি এরকম 5টা 10টা লাইন লিখতে পারবো, যাই দেই না কেন। আমি এর সাইজ 5 দিছি, তার মানে আমি 5টা লাইন দিতে পারবো।
কয়টা হইলো? 1 2 3 4 5 আরেকটা কি তো আছে, যে লিখছিলাম সিটি ইউনি ইস কে। আরেকটা ইনপুট চাচ্ছে, এটা হচ্ছে এই যে str2 এর ইনপুট চাচ্ছে, এটা মনে কর হাবি চাবি কিছু একটা দিয়ে দিলাম। এই যে দেখ আমার ওই যে এই যে সাইজের যে একটা স্ট্রিং ছিল, সরি str ছিল, এটার মধ্যে আমি কি কি রাখছি? I am Prannoy, I love gaming, I go to DIU, I study in CSC, সিটি ইউনিভার্সিটিজ কে, আর 5টা নাল আসছে। কেন না, আমরা কিন্তু 10 সাইজ দিছিলাম কিন্তু আমরা ইনপুট নিছি 5 পর্যন্ত, তো বাকি 5টা ইনপুট হয় নাই। তারপরে 6 নাম্বার লাইনে এইটার ইনপুটটা নিছে, এটা হচ্ছে এইটা। তো এর এর মধ্যে হচ্ছে এতটুকু আছে, এটা কি বুঝতে পারতেছিস? এক মিনিট, ফার্স্টে 7 নাম্বার লাইনের ইনপুট গুলা আমি হচ্ছে কি 9 নাম্বার লাইন থেকে নিছি। হ্যাঁ, এই লাইনের কোনো কাজ নাই, কারণ এই লাইনে আমরা কোনো কাজ করি। আচ্ছা, তার আরেকটি স্ট্রিং str2 বানাই, ওটার ভিতরে আমরা হচ্ছে কি স্ক্যানারের এটা রাখে নেক্সট লাইন। দুইটা পার্থক্য, এইটা হচ্ছে একটা স্ট্রিং আর উপরেরটা হচ্ছে স্ট্রিং টাইপের একটা অ্যারে, বুঝছস? গট ইট। আচ্ছা, এই গেল আমাদের জাভার অ্যারে। যা তো একটু এখানে যা তো আবার বাইর করতে ডক্টর জাভা বের কর। বললাম তো। ঠিক আছে। আচ্ছা, লাস্ট তোর বসে দত্তপাড়াতে নাকি ভালোই ঝামেলা হইতেছে। তাহলে তো দত্তপাড়ায় লাগছে। ওরা মনে হয় ড্যাফোডিলকে টার্গেট না কইরা, ড্যাফোডিলে ভাঙচুর না কইরা ড্যাফোডিলের পোলাপানরে মারতে চাইছে। হ্যাঁ, এবার আমি ওই প্ল্যান তো- করে দেই। যাওয়ার মতন টাকা তো ওর নাই। আচ্ছা এই যে গাইস material- রেকর্ড চলতেছে, সো একটু পরে বলি। আচ্ছা আচ্ছা, মেথডে আসি। আচ্ছা, মেথড কি? মেথড হচ্ছে আমরা সিতে যে ফাংশন পড়ছি, ফাংশন, বাট ফাংশনের থেকে মেথডে অনেক ধরনের নতুন নতুন ফিচার আছে। যেমন ওই যে আমরা এখানে অ্যাক্সেস মডিফায়ার দিতে পারি, চাইলে অ্যাক্সেস মডিফায়ার দিয়ে বিভিন্ন মেথড আমরা বাউন্ড করে দিতে পারি, যে এটা এইখানেই কাজ করবে, এটা ওখানে কাজ করবে না, এটা ওখানে কাজ করবে, এটা এখানে কাজ করবে না, এরকম বিভিন্ন কিছু করতে পারি। তারপরে আমরা স্ট্যাটিক মেথড বানাইতে পারি অথবা হচ্ছে নরমাল মেথড বানাইতে পারি, এগুলো বিভিন্ন রকমের কাজ আছে। এখন দেখ মেথড কি? মেথড হচ্ছে রিউজেবল ব্লকস অফ কোড, যে ব্লকসকে আমরা বারবার ইউজ করতে পারি বা কোনো একটা কাজের জন্য আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? আর মেথড দুই রকমের আছে, প্রি ডিফাইন্ড মেথড আছে কিছু, আর ইউজার ডিফাইন্ড মেথড আছে কিছু। প্রি ডিফাইন্ড মেথড কোনগুলো? এই যে মেইন, আমরা যে লিখছিলাম যে মেইন, এই যে মেথডটা, এটা একটা প্রি ডিফাইন্ড মেথড, জাভাতে আগে থেকেই থাকে এই মেথডটা। এটা হচ্ছে, এটারে বলে প্রি ডিফাইন্ড মেথড। আর ইউজার ডিফাইন্ড মেথড কি? আমরা যদি কোনো ক্লাসের আন্ডারে কোনো মেথড বানাই, সেটা হচ্ছে আমার ইউজার ডিফাইন্ড মেথড। এখন কেমনে বানায় মেথড বানানোর নিয়ম, প্রিডিফাইন্ড মেথডটা কি বললি আরেকবার দেখা তো একটু। যেটা জাভায় আগে থেকেই থাকে, যেমন মেইন একটা মেথড। হ্যাঁ, মেইন একটা মেথড। হ্যাঁ, এটা প্রি ডিফাইন্ড মেথড বলে। হুম। আর ইউজার ডিফাইন্ড আর মেথড user বানাইতে হইলে আমাদের লাগবে কি কি? প্রথমে অ্যাক্সেস মডিফায়ার দিতে হবে, দেন আমাদের এখানে লিখতে হবে একটা স্ট্যাটিক কিওয়ার্ড। এটা লাগে অথবা লাগে না, এটা দুই দিলে একটা কাজ হবে, না দিলে আরেকটা কাজ হবে, এটা পরে বলবো, স্ট্যাটিক যখন বুঝাবো তখন। স্ট্যাটিকের কাজটা বললাম। এরপরে হচ্ছে তো রিটার্ন টাইপ দিতে হবে। রিটার্ন টাইপ সেটা ইন্টিজারের হইতে হইলে ইন্টিজার, ভয়েড হইলে ভয়েড, তোর স্ট্রিং হইলে স্ট্রিং, ফ্লোট হইলে ফ্লোট। বুঝছস তো রিটার্ন টাইপটা কি? হুম। তারপরে হচ্ছে এই রিটার্ন টাইপের পরে মেথডের নাম দিতে হবে, যেটা তুই নাম যেটা দিতে চাস সেটা। আর তারপরে আমরা কি জানতাম, ফাংশনে হচ্ছে প্যারামিটার পাস করতে হইতো না, হুম। সেই প্যারামিটার গুলো দিতে হবে এখানে। এরপর আমি মেথডের মধ্যে যেটা খুশি লেখা, যদি ভয়েড না হয় সেক্ষেত্রে তো আমার রিটার্ন করতে হবে, তো সেটা রিটার্ন করে শেষ করে দিতে হবে মেথড। এটাই হচ্ছে মেথড। মেথড জিনিসটা কি ফাংশনের মতো কাজ করে? রিকারশন ফাংশন এগুলোর জন্য? হ্যাঁ হ্যাঁ, মেথড হচ্ছে ফাংশনের মতো কাজ করে, হুম। কল করা যায়। এগুলাকে কল করলেই মেথডের মধ্যে যা যা আছে সেগুলা কল হবে, কাজ করবে, সরি। ওকে,
আচ্ছা, আর এখানে মেথডের মধ্যে একটা জিনিস আছে যেটাকে বলে এন্ট্রি গেট আর এক্সিট গেট। এন্ট্রি গেট হচ্ছে মেথডে এন্ট্রি করবে কোত্থেকে। মেথড কিন্তু আমরা মেইন মেথডের মধ্যে কল করি, কল করার সময় আমরা কিছু প্যারামিটার পাস করে দেই না মেইন মেথডে, হুম আর সেটা রিসিভ হয় হুম কোথায়? এই যে মেথডের এই জায়গাটা, এটা তো দেখা যাচ্ছে না, এটা নিচে যা রিসিভ হয়, হুম এই যেখানে রিসিভ হয় সেটারে বলে এন্ট্রি গেট। সবকিছু কাজ করার পর কি হয়? রিটার্ন হয় না? হুম রিটার্নের একটা টাইপ থাকে না, রিটার্ন টাইপ বলে যেটারে, হুম সেইটাতে বলে হচ্ছে এক্সিট গেট। মানে সেইটা থেকে রিটার্ন হয়ে আমার আবার মেইন মেথডে ব্যাক করতেছে, তো এইটারে বলে এন্ট্রি গেট আর এক্সিট গেট। তো বিভিন্ন ধরনের এক্সিট গেট আছে, ভয়েড আছে, ইন্টিজার আছে, ফ্লোট আছে, অনেক ধরনের আছে। এই আর রিকারশন আমরা সিতে যেমনে পড়ে আসছি ওইরকমই, যে এন্ট্রি গেট আর এক্সিট গেট সম্পর্কে কি বললি রে? বুঝলাম নাকি, এন্ট্রি গেট আর এক্সিট গেট মানে সম্পর্কে কি বললি? মেথডে যেখানে ঢুকে আর মেথড থেকে যেখান থেকে বের হয়, এটাই হচ্ছে এন্ট্রি গেট আর এক্সিট। আচ্ছা আর সিতে আমরা যে রিকারশন দেখে আসছি এখানে সেম, আর কোনো আলাদা কিছুই নেই। জাস্ট মেথডের মধ্যে ওই যে ইফ দিয়ে একটা স্টেটমেন্ট দিতে হবে যেটা আমাদের বেস কেস থাকবে আর রিকারসিভ কেস থাকবে, দুইটা কেস থাকবে যে যার মাধ্যমে রিকারশন তৈরি হয়। এই নাম্বার প্লাস অ্যাড নাম্বার, ওটা কি লিখছিস? এই যে অ্যাড নাম্বার হচ্ছে এই মেথডের নাম যেটাকে আবার কল করতেছে, নিজের মেথডের মধ্যে নিজেরা কল করাই তো রিকারশন। প্লাস নাম্বার আর ভিতরে নাম্বার -1। হ্যাঁ, এইখানে আমাদের বেসিক জাভা শেষ। বেসিক জাভা আচ্ছা এখানে আমার একটু বোঝা না, এটা আমার তো ফাংশন নিয়ে একটু প্রবলেম। যেমন আমি হচ্ছে গিয়ে ফার্স্ট একটা নাম্বার ইনপুট দিব, নাম্বারটা যদি 1 হয় তাহলে রিটার্ন 1, আর যদি 1 না হয় তাহলে নাম্বার প্লাস নাম্বার -1 এরকম। আমি বুঝাইছিলাম। আমাদেরকে বুঝাইছিলি? হ্যাঁ হ্যাঁ, তোদের বুঝাইছিলাম। এই যে এই নিচেরটাই না আগো, না ওই যে এর আগে, হ্যাঁ এটাই। কি অবস্থা, আমার মাউসের স্ক্রলটা না নষ্ট হয়ে গেছে। ওই যে যেটা কিনলি 1000 টাকা দিয়ে না, আরে 900 টাকা না, দিয়ে সদরা। এই মাউস আমার 2021 সালের মাউস, পাইপার। এবারে তো এটা নষ্ট হলে কি, এটা তো হবেই। 4000 এটা তো টাকার আমি মাউস আগে মামা, থেকে কষ্ট লাগে। চলছে তো অনেকদিন। হ্যাঁ চলছে অনেক দিন, এটা ঠিক। আমার ওটা 1500 টাকার মাউস ছিল, 2 বছর চলছে। আমারটা লাইক মাউসের অন্য ফাংশনালিটি সব পারফেক্ট, কিন্তু হচ্ছে তোর আমারও স্ক্রল বাটনেই সমস্যা হয়েছে। স্ক্রল বাটনটাই সমস্যা হয়েছে। আচ্ছা দেখ, রিকারশন একটা স্ট্যাকের মাধ্যমে ম্যানেজ হয়। এখানে রিকারশন কই আছে? সাম নাম আর কই? আচ্ছা এই যে দেখ, এইখানে একটা মেথডের নাম আছে সাম নাম আর, দেখছস? হুম এটা একটা ইন্টিজার রিসিভ করতেছে, তারপর একটা কন্ডিশন আছে যেটা হচ্ছে যদি নাম 1 হয়ে যায় তাহলে রিটার্ন করবে 1, আর না হইলে রিটার্ন করবে নাম প্লাস সাম নাম, আর আবার কল কইরা নাম -1 করছে। আচ্ছা দেখি এটা মেইন মেথডে কোথায় কল হইছে। এই যে এইটা হচ্ছে আমাদের মেইন মেথড। মেইন মেথডের মধ্যে ইন্টিজার রেজাল্টের মধ্যে কল হইছে সাম নাম আর 5 দিয়ে। এইখানে 5 দিয়ে কল হওয়া মানে কি, এখানে 5 যাওয়া, হুম 5 আসলো, তো 5 আইসা ইফের মধ্যে গেছে। 5 কি একের সমান? না তাহলে গেছে এলসে। এলসে যে কি কল হইছে? আচ্ছা আগে দেখ, আমরা যে এখানে সাম নাম আর 5 কল করছি, এটা কিন্তু স্ট্যাকের মধ্যে গেছে কল হয়ে, এই যে। হুম আর এদিকে যখন হচ্ছে এখানে আসলাম, মানে এই যে রিটার্নের কেসে আসলাম, এখানে
এইখানে আসার পরে কি পাইছি, নাম, নামের মান কত 5 5 প্লাস আবার কল করা হয়েছে সাম নাম্বার n মাইনাস নাম প্লাস 5 মানে কত 4, এটা আবার কল হয়েছে। এইটা কল হওয়া মানে কি, আমার এখানে আসছে যে এইটার আন্ডারেই তো এটা কল হয়েছে, রাইট? হুম তো এটা আসলো এখানে। এখন এখানে এই পার্টটা খেয়াল কর, এখানে আবার সাম নাম্বার 4 কল হয়েছে না, হুম এই জন্য সাম নাম্বার 4 এখানে কল হয়ে গেছে, মানে পরবর্তী স্ট্যাকের উপরে পড়ছে। দেন ওইটা আবার এখানে আসছে, তার মানে কি এখন এখানে হচ্ছে 4 হইলে কি? হুম এটা তো 4 কি একের সমান? না তাহলে আবার এলসে গেছে। এখন নামের মান কত, এটা নামের মান 4 প্লাস নাম মাইনাস 1 করলে হবে 3, তার মানে কি 4 প্লাস সাম নাম্বার 3 কল হয়েছে, তার মানে কি এটা আবার স্ট্যাকের মধ্যে যাবে। আচ্ছা 1 মিনিট, 5 প্লাস এখানে সাম নাম্বার 4 করছি আমি, তো সাম নাম কল হয়েছে, এটার ভিতর 4 গেছে। এখন হচ্ছে গিয়ে নামের মান 4 কেমনে এলো? নামের মান কেন, নামের এই যে নামের মান এখানে 4 গেছে না, সাম নাম্বার এই যে এখানে 4 গেছে না, এই যে এখান থেকে। ও আচ্ছা, ইন্টিজার নাম হিসেবে গেছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো আবার এখান থেকে 3 গেছে, এই যে দেখ এবার গেছে 3, তার মানে কি 3 কল হয়েছে, এই যে 3 আসছে, তার মানে এখন হচ্ছে নামের মান এখানে 3 হয়ে গেছে। 3 হয়ে গেলে এখানে কি হবে, এটাও তো এই ইফ এর মধ্যে যাবে না, এলস এর মধ্যে এসে এটা 3 প্লাস সাম নাম্বার 3 মাইনাস 1 কত 2, তাহলে 3 প্লাস সাম নাম্বার 2 কল হবে, তাহলে এটা আবার স্ট্যাকের মধ্যে ঢুকছে, তার মানে এবার গেছে কত 2 গেছে, এবারও এখানে যাবে না, এটা কেটে হয়েছে 2 প্লাস 2 মাইনাস 1 এটা হচ্ছে 1, তো এবার কল হয়েছে সাম নাম্বার 1, এবার গেছে সাম নাম্বার 1, এবার এটা কেটে হয়েছে এখানে 1 তো 1 এর সমান, রাইট? হুম তার মানে গেছে হচ্ছে রিটার্ন 1। আচ্ছা এবার একটু খেয়াল কর, রিটার্ন 1 মানে হচ্ছে ও যেখান থেকে আসছে সেখানে ব্যাক করবে। সাম নাম্বার 1 কোথ থেকে আসছে, এর আগেরটা থেকে না? হ্যাঁ এর আগেরটা আসছে কোথ থেকে, এইখান থেকে না? হুম এইখানে কাকে রিটার্ন করবে, 1 কে। তার মানে কি এখানে ছিল হচ্ছে 2 প্লাস আগে থেকেই ছিল, আর এই এই পুরাটার জায়গায় এসে রিটার্ন হবে 1, তাহলে 2 প্লাস 1 কত 3 3। এই 3 পাইছে সাম নাম্বার 4, সরি সাম নাম্বার 2, তাহলে এই 2টা রিটার্ন হবে তার আগেরটায় কে ছিল, সাম নাম্বার 2, হুম এইটার জায়গায় এসে রিপ্লেস হবে এই 3, তাহলে 3 প্লাস 3 কত হইলো 6। এই 6 রিটার্ন হবে কার জন্য, সাম নাম্বার 3 এর জন্য, এটা কল হয়েছে কোথায় এইখানে, মানে এটা যাবে এর পরেরটায়, এটার জায়গায় এসে বসবে 6, তাহলে 4 প্লাস 6 কত হইলো 10 10। এই 10 যাবে পরেরটায়, কারণ এটা কল হয়েছে এর আগেরটা থেকে, এখানে কল হয়েছে কার সাথে 5, তাহলে এটার জায়গায় রিপ্লেস হবে 5 প্লাস 10 ইকুয়ালস টু। আচ্ছা, পরীক্ষার হলে কি এত হাইওয়ার করার টাইম আছে? এটা শর্টকাটে বোঝার কোনো নিয়ম নেই? না, এটা মানে এটা প্র্যাকটিস করলে তুই তাড়াতাড়ি সলভ করতে পারবি। আচ্ছা এই গেল রিকারশন, এটার মাধ্যমে আমাদের বেসিক জাভা শেষ, বুঝছস?